আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস ত্রয়োদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নগর নটি। আজ থাকলো প্রথম পর্ব। আজকাল আর সুরজিৎ সন্ধ্যার কিছু পরেই ঠিক বাঁধা টাইমে আসছে না। আগে তো নয়ই, বরং আধ ঘন্টা 3/4, কখনো কখনো 1 ঘন্টা পরেও আসে। তবে আসে ঠিকই, একদিনও আসা তার বাদ যায় না। আর সেই কারণেই সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত মালঞ্চকে প্রস্তুত হয়েই থাকতে হয়। এই সময়টা কোথাও সে বেরোতে পারে না। মালঞ্চ শোবার ঘরে বড় আয়নাটার সামনে একটা ছোট টুলের ওপর বসে সাদা হাতির দাঁতের চিরুনিটা দিয়ে চুল আঁচড়াচ্ছিল। দীর্ঘ কেশ মালঞ্চর, এত দীর্ঘ যে কোমর ছাড়িয়ে যায়। একসময় কেশের দৈর্ঘ্য তার আরও বেশি ছিল, এখন অনেকটা কম। চুল আঁচড়াতে আঁচড়াতে অন্যমনস্কভাবে মালঞ্চ সামনের মসৃণ আরশির গায়ে প্রতিফলিত তার নিজের চেহারাটার দিকে তাকাচ্ছিল। নিজের চেহারার দিকে তাকিয়ে দেখতে বেশ ভালো লাগে মালঞ্চর। বয়স তার যাই হোক, দেহের বাঁধনি আজও তার বেশ আঁটসাঁটি আছে। গালে ও কপালে অবশ্যই 2-4টে বক্ররেখা পড়েছে, তাই সেগুলো ফেস ক্রিমের প্রলেপ পড়লে চট করে তেমন ধরা যায় না। মালঞ্চ অবশ্যই বুঝতে পারে তার বয়স হচ্ছে, আর সেই কারণেই বোধহয় নিজের দেহচর্চা সম্পর্কে সর্বদাই সজাগ থাকে। কিছুক্ষণ আগে শহরের বুকে সন্ধ্যা নেমেছে তার ধূসর আঁচলখানি বিছিয়ে। জুন মাস শেষ হতে চলল, এখনো বৃষ্টির চিহ্নই নেই। সারাটা দিন ভ্যাপসা গরম। দুপুরে এখানে ওখানে খানিকটা মেঘ জমেছিল, মনে হয়েছিল বুঝি বিকেলে বা সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে পারে, কিন্তু নামল না। সুরজিতের আজকাল আসার কোনো সঠিক নির্দিষ্ট সময় নেই, তাহলেও সে আসবেই একবার। আর সেই কারণেই প্রতি সন্ধ্যায় মালঞ্চকে সেজেগুজে প্রসাধন করে প্রস্তুত থাকতে হয়। অনেক সময় মালঞ্চর নিজেকেই যেন কেমন ক্লান্ত লাগে। আজকাল কিছুদিন ধরে মালঞ্চ যেন লক্ষ্য করছে সুরজিতের মধ্যে একটা পরিবর্তন। কেমন যেন একটু গম্ভীর গম্ভীর মনে হচ্ছে। বালিগঞ্জের বনেদি পাড়ার দোতলার একটা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলের মধ্যে সাদা হাতের দাঁতের চিরুনিটা চালাতে চালাতে ভাবছিল মালঞ্চ। একটা মিষ্টি গন্ধ নাকে এসে ঝাপটা দিল মালঞ্চর। মালঞ্চর বুঝতে কষ্ট হয় না, ওটা বেল ফুলের গন্ধ। আর ঠিক সেই মুহূর্তে একটা ভীরু গলার ডাক ভেসে এলো পশ্চাৎ বেঁকে, মালা। মালঞ্চ গলা শুনেই বুঝতে পেরেছে কার গলা। মালঞ্চ ফিরেও তাকালো না। যেমন চিরুনিটা দিয়ে চুল আঁচড়াচ্ছিল, তেমনি আপন মনে আঁচড়াতেই লাগলো। মালা। আবার সেই ভীরু ডাক। এবারও মালঞ্চ ফিরে তাকালো না এবং আগের মতোই আরশির সামনে চুলে চিরুনি চালাতে চালাতে সাড়া দিল, কি চাই? যে লোকটি একটু আগে হাতে একটা বেল ফুলের মালা নিয়ে ঘরে ঢুকেছিল, সে এবারে কুণ্ঠিতভাবে বললে, খুব ব্যস্ত না? না, বলো কি বলবে? মালঞ্চ বললে, তোমার জন্য একটা বেল ফুলের মালা এনেছি, গলায় পড়বে? পেছন ফিরে না তাকিয়েই মালঞ্চ নিরাসক্ত কণ্ঠে বলল, দেখে যাও ঘরের মধ্যে। কোনো সাড়া এলো না অন্যদিক থেকে। দরজার ওপরেই দাঁড়িয়ে লোকটি, বয়স 45 থেকে 50-এর মধ্যে। সমস্ত শরীরটাই মানুষটার কেমন যেন বুড়িয়ে গিয়েছে। চুলে পাক ধরেছে, ভাঙা গাল, সরু চোয়াল, কোটলাগত দুটি চক্ষু, পরিধানে একটা
ময়লা পায়জামা, গায়ে একটা হাফ হাতা সস্তা দামের শার্ট, মুখে খোঁচা খোঁচা দাড়ি। 2-3 দিন বোধহয় লোকটা ক্ষৌরকর্ম করে না। লোকটা নিঃশব্দে অল্প দূরে দাঁড়িয়েই আছে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বালঞ্চ বলল। বললাম তো মালাটা ঘরে রেখে দাও। দাও না গলায় মালাটা, মোড় থেকে 2 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম। কে বলেছিল তোমাকে 2 টাকা খরচ করে বেলফুলের মালা আনতে? কেউ বলেনি, আমারও তো ইচ্ছা যায়। তাই নাকি? ফিরে তাকালো মালঞ্চ এতক্ষণে। হ্যাঁ, তাছাড়া সেসব দিনগুলো ভুলতে পারি কই? রোজ অফিস থেকে ফেরার পথে তোমার জন্য এমন দিনে মালা নিয়ে আসতাম, তুমি খোপায় জড়াতে। দেখো সুশান্ত, বাজে কথা রেখে তোমার আসল কথাটা খুলে বলো তো এবার। আসল কথা আবার কি? সুশান্ত মৃদু গলায় বলল। কি ভাবো সুশান্ত যে আমি এতই বোকা, কিচ্ছু বুঝি না? নির্লজ্জের মতো হাসতে থাকে সুশান্ত। বোকার মতো হেসো না, তোমার ওই হাসি দেখলে আমার গা জ্বলে যায়, ঘেন্না করে। ভনিতা রেখে আসল কথাটা বলে ফেলো। সুশান্ত কোনো জবাব দেয় না। আমি জানি তুমি কেন এসেছো, কেন ওই মালা এনেছো। কেন? টাকা চাই, তাই না? না মানে, পরশু 40 টাকা দিলাম, এর মধ্যে শেষ হয়ে গেল। আমার আজ স্পষ্ট কথা, টাকা তুমি পাবে না। পাবো না? কেমন যেন একটা করুণ আরতি সুশান্তর কণ্ঠে বেজে উঠল। হাসিটা নেভে গেল। না, তোমার মদের খরচা রোজ রোজ আমি দিতে পারবো না। লজ্জা করে না তোমার? এ বাড়িতে নিচের তলায় চাকরের মতো পড়ে আছো আর একজনের 2 মুঠো কৃপার অন্নে ঘূর্ণিবৃত্তি করছো। গলায় দড়ি জোটে না তোমার? দড়ি জুটলে সে দড়ি গলায় দেবার সাহস হতো না, তা না হলে সুরজিতের রক্ষিতার কাছে আমি হাত পাতি। ঘেন্নাপিত্তি বলে একটা সাধারণ বস্তু যা প্রত্যেক মানুষের মধ্যে থাকে, তাও কি তোমার নেই? সবই ছিল মালা। ওই যে তোমার ঘেন্না, পিত্তি, লজ্জা সবই ছিল, কিন্তু তুমি আমার বস্ত্র হরণ করেছ। আমি? হ্যাঁ তুমি ছাড়া আর কি? থামো। ঘৃণা মিশ্রিত একটা গর্জন করে ওঠে মালঞ্চ। একটু আগে গলায় দড়ি দেবার কথা বলছিলেন আমার। অন্য কেউ হলে হয়তো এতদিনে দিত, কিন্তু আমি। তুমি দিতে পারলে না, তাই না? প্রশ্নটা যে নিজেকেও নিজে অনেকবার করিনি তা নয়, জানি সব দোষ আমারই। সেটা বোঝো? হয়তো বুঝি বা বোঝবার চেষ্টা করি, ভাবি। আর বুঝবার চেষ্টা করো না, বুঝেছো? একটা কথা বলবো মালা? জানি কি বলবে, আমি শুনতে চাই না। আচ্ছা, আবার কি আমরা আমাদের পূর্বের জীবন ফিরে পেতে পারি না? কি বললে? জানি তা আর কোনোদিনও সম্ভব নয়। আজকের মালঞ্চ আর মালা হতে পারে না। অনেক পথ হেঁটে আমরা দুজনে দুজনের থেকে অনেক দূরে চলে গিয়েছি। আজ তোমার দেওয়া সুরজিৎ বাবুর এই বাড়িটা, এইসব দামি দামি আসবাবপত্র, এই প্রাচুর্য, জানি আমার ঘরে থাকলে এসব কিছুই তোমার হতো না, কিন্তু। বলো, থামলে কেন? সেদিনও বোধহয় আমি তোমাকে স্বাচ্ছন্দ্যের মধ্যেই যথাসাধ্য রাখবার চেষ্টা করেছি। কি বললে? স্বাচ্ছন্দ্য? একটা ভালো কাপড়, একটা গহনা কখনো তুমি দিতে পেরেছ? তবু তুমি একদিন আমার সবকিছু জেনে শুনেই আমার ঘরে এসে উঠেছিলে। ভুল করেছিলাম। নিত্য ভাত, ডাল আর চচ্চড়ি, মাসান্তে একটা মিলের শাড়ি। তুমি তো জানতে আমার মাইনে কি ছিল। কিছুই তো তোমার অজ্ঞাত ছিল না, কিন্তু তাহলেও বোধহয় তোমার সম্মান ছিল, ইজ্জত ছিল। সেদিন কারো রক্ষিতা হতে হয়নি তোমাকে। জোকের মুখে যেন নুন পড়ল, আর কথা বলতে পারে না মালঞ্চ। তুমি বুঝবে না মালা, মানুষ কত বড় অপদার্থ হলে তার নিজের স্ত্রীকে অন্য এক পুরুষের রক্ষিতা হয়ে থাকতে দেয়। কথাগুলো বলে মালাটা সামনে টেবিলের ওপর রেখে সুশান্ত ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যায়। দাঁড়াও, কত টাকার দরকার তোমার? 100 হলে চলবে? সুশান্ত থমকে তাকায় স্ত্রীর মুখের দিকে।
হাত পেতে চাইলেও যে কখনো 40-50 টাকার বেশি দেয় না, সে কিনা আজ 200 টাকা দিতে চায়। শোনো, আমি তোমাকে আরো বেশি টাকা দিতে পারি, তবে একটি শর্তে। শর্তে? হ্যাঁ, এ বাড়ি ছেড়ে তুমি চলে যাবে, আর কখনো এ বাড়িতে আসবে না। লেখাপড়া তো শিখেছ, একটা কাজ জুটিয়ে নিতে পারো না আবার? একবার চাকরি ছেড়ে দিয়েছি, তাও আজ 5 বছর। তাছাড়া বয়সও হয়েছে, এ বয়সে আর কে চাকরি দেবে? বলো তো, আমি সুরজিৎকে বলে দেখতে পারি, সে অত বড় অফিসের ম্যানেজার। জানি মালা, সুরজিৎবাবু হয়তো চেষ্টা করলেই তার রক্ষিতার প্রাক্তন স্বামীকে যে কোনো একটা কাজ জুটিয়ে দিতে পারে, কিন্তু না, থাক মালা, তোমাকে আমার জন্যে কাউকে কিছু বলতে হবে না, আমি চললাম। টাকা নেবে না? এই যে টাকা চাইছিলে। না মালা, আচ্ছা চলি। সুশান্ত ঘর থেকে বের হয়ে এলো। বারান্দা পার হয়ে মোজাইক করা সিঁড়ির ধাপগুলো অতিক্রম করে নিঃশব্দে নেমে এলো। কোনো দিকেই আর তাকালো না, সোজা গেট দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। হাঁটতে শুরু করে সুশান্ত। সন্ধ্যার তরল অন্ধকার আরো গাঢ় হয়েছে। পথের দুপাশে আলোগুলো যেন সেই অন্ধকারকে যতটা তরল করা উচিত ততটা পারছে না। তবে কি আকাশে মেঘ জমেছে? সত্যিই কি মেঘ জমেছে? এবার বৃষ্টি নামবে? বাতাসে একটা ঠান্ডা ভাব, ভিজে ভিজে ভাব। নামে নামুক বৃষ্টি। হঠাৎ যেন যে ঘেন্না বা লজ্জা এতদিন তার মনের মধ্যে জাগেনি, সেটাই যেন তার সারা মনকে এই মুহূর্তে আচ্ছন্ন করে ফেলছে। সত্যিই তো, সে কি মারা গেছে? একটা মৃত মানুষ সে। নিজের স্ত্রী আর একজনের রক্ষিতা হয়ে যেখানে আছে, নচেত সেখানে সে কেমন করে পড়ে আছে? শুধু পড়ে থাকাই নয়, দুবেলা আহার করছে আর নেশার টাকা হাত পেতে নিচ্ছে। হ্যাঁ, মালঞ্চ ঠিকই বলেছে, তার গলায় দড়ি দেওয়াই উচিত ছিল। বৃষ্টিটা বোধহয় সত্যি সত্যিই নামবে। নামলে ভিজতে হবে। যে বাড়ি থেকে এইমাত্র সে বের হয়ে এলো, সেখানে বোধহয় আর সে ফিরতে পারবে না। একটু মদ হলে বোধহয় সে অনেকটা সুস্থ বোধ করতে পারত। আগে কোনোদিন মদ স্পর্শ করেনি সুশান্ত, কিন্তু ওই মালঞ্চই একদিন তার হাতে মদের গ্লাস তুলে দিয়েছিল। না, সুশান্ত বলেছিল, খাও, দেখো তোমার মাথার ভূতটা নেমে যাবে, নিজেকে অনেকটা হালকা মনে করতে পারবে। তোমার ইচ্ছা আমি খাই? হ্যাঁ, খাও, বেশ, দাও। সেই শুরু, তারপর চলছে। এখন আর না হলে চলে না। আবার ভাবে সুশান্ত, আর সে হিন্দুস্থান রোডের বাড়িতে ফিরে যাবে না। এই 5-5টা বছর সে কেমন করেছিল বালিগঞ্জের হিন্দুস্থান রোডের ওই বাড়িটায়? সত্যিই তার মনে কোনো ঘৃণা নেই, লজ্জা নেই? সুরজিতের রক্ষিতার বাড়িতে একতলার একটা ঘরে কেমন করে কাটালো সুশান্ত এত দীর্ঘ দিন ও রাত্রিগুলো? মধ্যে মধ্যে সন্ধ্যা হলে মালঞ্চর কাছ থেকে 25-30টা টাকা নিয়ে বের হয়ে পড়ত। তারপর ঢাকুরিয়া ব্রিজের নিচে যে লিকার শপটা খুলেছে, সেখান থেকে একটা রামের বোতল কিনে এনে লেকের কোনো নির্জন জায়গায় গিয়ে বসত। বোতলটা শেষ হলে অনেক রাত্রে টলতে টলতে সুরজিতের রক্ষিতার বাড়ির সামনে এসে দাঁড়াতো। নিচের তলায় জানালাটার সামনে মৃদু কণ্ঠে ডাকত, রতন, এই রতন, দরজাটা খোল বাবা। দাঁড়াও, খুলছি, বলে রতন দরজাটা খুলে দিত। তারপর প্রতি রাত্রের মতন বলতো, বাবু, মানদা তোমার খাবার তোমার ঘরে ঢাকা দিয়ে রেখে গিয়েছে, বলেই রতন তার ঘরে চলে যেত, আর সেও তার ঘরে গিয়ে ঢুকত। বেশিরভাগ রাত্রেই খেত না সুশান্ত। কেন যেন গলা দিয়ে ভাত, ডাল, মাছ, দুধ, মিষ্টি নামতে চাইতো না। প্রথম প্রথম রতনের কেমন যেন কৌতূহল হতো সুশান্ত সম্পর্কে। কে লোকটা? কিন্তু না পারত গিন্নিমাকে শুধাতে, না পারত বাড়ির অন্য কাউকে শুধাতে। বাবু আসেন রোজ বিকেলে, রাত 11টা 11:30 নাগাদ আবার তার গাড়িতে চেপে চলে যান। ঝকঝকে গাড়িটা ঠিক সন্ধ্যার কিছু পূর্বে বাড়ির সামনে এসে দাঁড়ায়। উর্দিপড়া ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলে দেয়। সুরজিৎ ঘোষাল গাড়ি থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যান। জুতোর শব্দটা সিঁড়ির মাথায় মিলিয়ে যায়। আবার রাত 11:30 নাগাদ জুতোর শব্দ শোনা যায়। রতন বুঝতে পারে সুরজিৎ ঘোষাল বের হয়ে যাচ্ছেন। ড্রাইভার গাড়ির দরজা খুলে দেয়। সুরজিৎ ঘোষাল গাড়িতে উঠে বসলে গাড়িটা হুশ করে বের হয়ে যায়।
তার প্রশ্নের জবাব একদিন গিন্নিমার ঝি মানদাই দিয়েছিল। রতন প্রশ্ন করেছিল, হ্যাঁ গা মানদা, রোজ রাত্রে বাবু চলে যান কেন বলতে পারো? ফিক করে হেসে ফেলেছিল মানদা। বলেছিল, ওসব লোকেরা তাদের মেয়ে মানুষের ঘরে রাত কাটায় নাকি, আসে চলে যায়। কি বলছো, মেয়ে মানুষ? উনি তো বাবুর স্ত্রী, গিন্নিমা। মৃদু হেসে মানদা বলেছিল, এ পাড়ার সকলে তাই জানে বটে, তবে উনি তো কর্তার বিয়ে করা স্ত্রী নন। রতন কল্পনাও করতে পারিনি যে গিন্নিমা সুরজিৎ ঘোষালের বিয়ে করা স্ত্রী নয়। তাই সত্যি অবাক হয়ে কিছুক্ষণ চেয়েছিল মানদার মুখের দিকে। সত্যি? তবে কি মিথ্যে? কি করে জানলে? কে বললেন? কে আবার বলবে? আমি জানি, উনি বাবুর রক্ষিতা। রক্ষিতাকেই বাবু এই বাড়ি করে দিয়েছেন। বলো কি, ভদ্রপাড়ায় বাবু তার রক্ষিতাকে রেখেছেন? পাড়ার লোকেরা কেউ কিছু বলে না? এই কলকাতা শহরে পাশের বাড়ির লোকও পাশের বাড়ির খোঁজ রাখে না, আর রাখলেই বা কি, জানলেও কেউ উচ্চবাচ্য করে না। এনারা সব সভ্য ভদ্রলোক যে গো। তাছাড়া কে কার রক্ষিতা জানাটা এত সহজ নাকি? এ কি সেই সব পাড়ার মেয়ে ছেলে? একেবারে চিহ্নিত করা। সত্যি? রতনের যেন কথাটা শুনে বিস্ময়ের অবধি ছিল না প্রথম দিন। মানদা তখনও বলে চলেছে, এই শহরে কত ভদ্রলোকের মেয়েদেরকেই তো দেখলাম, কত যে অমন দেহ ব্যবসা চালাচ্ছে তা জানবারও উপায় নেই। মানদার কথাগুলো শুনলেও কিন্তু সেদিন পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি রতন। তবে তা নিয়ে আর বেশি মাথাও ঘামায়নি। ঘামাতেই বা যাবে কেন? চাকরি করতে এসেছে সে, চাকরি করবে। কর্তাগিন্নির হাড়ির খবর দিয়ে তার প্রয়োজন কি? কিন্তু যেদিন রতন জানতে পেরেছিল নিচের তলার ওই বাবুটি গিন্নিমার স্বামী, রতন যেন একটা প্রচণ্ড ধাক্কা খেয়েছিল সেদিন। ওই সংবাদটিও মানদাই পেশ করেছিল তার কাছে। আচ্ছা মানদা, নিচের তলায় যে বাবুটি থাকেন উনি কে? মধ্যে মধ্যে দেখি গিন্নিমার ঘরে যান। মুচকি হেসে মানদা বলেছিল, উনিই তো আমাদের গিন্নিমার স্বামী। উনিই গিন্নিমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, সুরজিৎ ঘোষালি এ বাড়ির আসল মালিক হলেও গিন্নিমার স্বামী হচ্ছে ওই নিচের তলার বাবুটি। এপারে সবাই জানে ওটা সুশান্ত মল্লিকের বাড়ি। সুশান্ত মল্লিক ব্যবসা করেন। পাড়ার লোকেরা মধ্যে মধ্যে আসে, গল্পগুজবও করে। সুশান্ত মল্লিক হেসে হেসে তাদের সঙ্গে কথাও বলে, কিন্তু তারা কেউই অনুমান করতে পারে না ভিতরের ব্যাপারটা। সুশান্ত হাঁটতে হাঁটতে এসে লেকে ঢুকলো। এখন আর লেকে অত মানুষজনের ভিড় নেই। জলের ধার ঘেঁষে গাছতলার নিচে অন্ধকারে একটা বেঞ্চে বসলো সুশান্ত। বুকের ভেতরটা আজ এত বছর পরে যেন কি এক জ্বালায় জ্বলে যাচ্ছে। নিরুপায় আক্রোশে যেন নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলতে চায়। এত বড় লজ্জাটা যে এই 7 বছর ধরে, হ্যাঁ 7 বছরই হবে, বালিগঞ্জের হিন্দুস্তান রোডের বাড়িতে আসার আগে, যখন তারা হেদুয়ার কাছে একটা গলিতে ছোট দোতলা একটা বাড়ির একতলায় থাকতো, তখন থেকেই তো মালঞ্চর অফিসের ম্যানেজার সুরজিৎ ঘোষাল সেখানে যাতায়াত শুরু করেছিল। মালঞ্চ সুরজিৎ ঘোষালের অফিসে তার পার্সোনাল স্টেনোটাইপিস্ট ছিল। সেখান থেকেই দুজনের আলাপ। বালিগঞ্জের বাড়িতে উঠে আসবার মাস 2 আগেই মালঞ্চ চাকরি ছেড়ে দিয়েছিল। না, বাধা দেয়নি সুশান্ত। সুরজিৎ ঘোষাল এলেই সে বাড়ি থেকে বের হয়ে যেত, আর বাধা দিয়েই বা সে কী করত? মালঞ্চ কি শুনতো তার কথা? স্বামী স্ত্রী সুশান্ত আর মালঞ্চ দুজনেই দুটো অফিসে চাকরি করত। হঠাৎ কেন যেন চাকরিটা ছেড়ে দিল সুশান্ত। মালঞ্চ প্রথমটাই বুঝতে পারেনি যে তার স্বামী চাকরি ছেড়ে দিয়েছে, আর বুঝবেই বা কী করে? সুশান্তর সঙ্গে তখন তার সম্পর্কই বা কতটুকু? সুরজিৎ ঘোষালের অনুগ্রহে তখন তার নিত্য নতুন দামি দামি শাড়ি আসছে, দু একটা অলঙ্কারও সেই সঙ্গে গায়ে শোভা পেতে শুরু করেছে। সুশান্ত নিরেট বোকা, তাই প্রথমটায় ধরতে পারেনি। ধরতে পেরেছিল অনেক দেরিতে, যখন সুরজিৎ ঘোষাল তাদের বাড়িতে যাতায়াত শুরু করেছিল। তার আগে মধ্যে মধ্যে অফিস থেকে তার ফিরতে দেরি হলে মালঞ্চ সুশান্তকে বলেছে, অফিসে কাজের চাপ। নিরেট বোকা সুশান্ত সরলমণি কথাটা বিশ্বাস করেছে। চোখ থেকে পর্দাটা না সরে যাওয়া পর্যন্ত তাদের অন্তরঙ্গতা বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। প্রচণ্ড ঝগড়া হয়ে গেল একদিন। মালা, আমি অন্ধ নই বলেছিল সুশান্ত।
অন্ধ হওয়ার তো কোনো প্রয়োজন নেই, আর দুজোড়া চোখ থাকতে অন্ধ হতে যাবেই বা কেন, বলেছিল মালা। তুমি তাহলে সুরজিৎ ঘোষালের রক্ষিতা হয়েই থাকতে চাও? মালঞ্চ বোধহয় বুঝতে পারেনি কথাটা। অমন স্পষ্টাস্পষ্টিভাবে সুশান্ত উচ্চারণ করতে পারে। মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে থাকে, তারপর বলে, সুরজিৎকে আমি ভক্তি করি। তাই নাকি? তাহলে তোমার আজ প্রয়োজন ডিভোর্সের। কিন্তু শুনে রাখো মালঞ্চ, তা আমি হতে দেব না। বাধা দিতে পারবে? দেব। আর আমি দেখব আমার এ বাড়িতে যেন সে আর না আসে। তোমার বাড়ি? কিন্তু গত 7 মাস ধরে এ বাড়ি ভাড়া কে দিয়েছি জানো? ওই সুরজিৎ ঘোষালি। মালা, হ্যাঁ, আমারও স্পষ্ট কথা শোনো। তোমার অসুবিধা হলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারো। কথাটা শুনে সুশান্ত যেন কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তারপর বলে, কি বললে? বললাম তো, তোমার এখানে না পোষালে তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আর যদি না যাই, তাহলে বুঝবো লজ্জা ঘেন্না বলে কিছুই তোমার নেই। তোমাকে আমি খুন করব, চরিত্রহীন। অতঃপর মালঞ্চ শান্ত গলায় বলেছিল, টোট শাউট, আজ পর্যন্ত কি দিয়েছো তুমি আমায়? আমাদের বিয়ে হয়েছে আর 4 বছর। কটা শাড়ি গয়না দিয়েছো বলতে পারো? একটা অন্ধকার গলির মধ্যে এই একতলার স্যাঁতস্যাঁতে ঘরে মানুষ কোনোদিন সুস্থ থাকতে পারে? এরই নাম জীবন ধারণ? ভুলে যেও না, আমি চাকরি না করলে তোমার ওই 200 টাকায় আজকের দিনে দুবেলা পেট ভরে খাওয়াই জুটত না। শোনো, গোলমাল চেঁচামেচি করো না। তোমার প্রাপ্য থেকেও তোমাকে আমি বঞ্চিত করছি না, তবে এত বড় সুযোগটা যখন হাতে এসেছে, ছেড়ে দেবো কেন? কি হলো সুশান্তর? তারপর আর একটি কথাও সে বলতে পারেনি। অফিস যাওয়া তার বন্ধ হয়ে গেল। অতঃপর কেবল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। কেটে গেল আরও 2 মাস। একদিন মালঞ্চ বললে, সুরজিৎ বালিগঞ্জে আমাকে একটা বাড়ি করে দিয়েছে, সামনের মাসে আমরা সেখানে উঠে যাব। সুশান্তর চাকরিটি তখন আর নেই। সে কেবল স্ত্রীর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। মালঞ্চ উঠে এলো একদিন বালিগঞ্জের হিন্দুস্তান রোডের বাড়িতে। আর আশ্চর্য, সুশান্তও সেই বাড়িতে এসে উঠল। মালঞ্চের সঙ্গে মদ্যপান করে করে সুশান্ত তখন যেন কেমন ভোঁতা হয়ে গিয়েছে। দোতলায় ঘর থাকা সত্ত্বেও নিচের তলাতেই একটা ঘরে থাকবার ব্যবস্থা করে নিল সে। মালঞ্চ বলেছিল, নিচে কেন, ওপরের তলায় ঘর রয়েছে আরো। সুশান্ত মল্লিক কোনো জবাব দেয়নি। মদ্যপানের মাত্রা বেড়ে গেল সুশান্তর, আর সে মদের খরচা মালঞ্চই দিত। অতঃপর বেঞ্চের উপর বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো সে খুন করবে মালঞ্চকে। কিন্তু কেমন করে খুন করবে? কেন? বিষ দেবে সে, বিষ। বিএসসিতে কেমিস্ট্রিতে অনার্স ছিল তার। অনেক ইনঅর্গানিক মেটালের নাম জানে সে, যার সামান্য ডোজই মৃত্যু আনে। মালঞ্চর আর বাঁচা চলে না, তাকে মরতেই হবে। ভদ্র গৃহস্থ ঘরের বধূ আজ এক বার বধূর রূপ নিয়েছে। হ্যাঁ, ওর মরাই উচিত। মালঞ্চকে মরতেই হবে। মাথার মধ্যে সুশান্তর আগুন জ্বলতে থাকে। সে রাত্রে জানতেও পারেনি মালঞ্চ সুশান্ত বাড়ি ছেড়ে চলে গেছে। জানতে পারলো পরের দিন বেলা 10টা নাগাদ, যখন রতন এসে খবর দিল, মা, নিচের বাবু কাল সন্ধ্যার পর সেই যে বের হয়ে গেছেন, আর ফিরে আসেননি। সেদিনও এলো না। পরের দিন রাত্রেও ফিরে এলো না সুশান্ত। মালঞ্চ সত্যি এবার যেন উদ্বিগ্ন হয়ে ওঠে। মানুষটা গেল কোথায়? চাকরি বাকরি করে না, হাতে পয়সা নেই, মাথা গোঁজবারও যে কোনো ঠাঁই নেই তা সে ভালো করেই জানে। তবে গেল কোথায় মানুষটা? সত্যি সত্যি তবে এ বাড়ি ছেড়ে চলে গেল নাকি? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দীর্ঘদিন আগেই চির ধরেছিল, যেদিন থেকে মালঞ্চ সুরজিতের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে। তথাপি সুশান্ত যেমন লজ্জা ও অপমান সহ্য করেও ওই গৃহেই পড়েছিল, তেমনি মালঞ্চরও রীতিমতো একটা দুর্বলতা ছিল তার স্বামীর প্রতি। শুধু দুর্বলতা কেন, মালঞ্চর মনের মধ্যে বোধহয় কিছুটা মমতাও ছিল ওই মানুষটার প্রতি। মালঞ্চ ভাবে, এর আগেও তো সে মানুষটাকে কত রূঢ় কথা বলেছে, কিন্তু কখনো তো বাড়ি ছেড়ে চলে যায়নি সে, বরং পরের দিন সন্ধ্যাতেই আবার এসে তার কাছে হাত পেতেছে। অথচ সে রাত্রে টাকাও নিল না, তার উপর ঘর থেকে বের হয়ে গেল। জানালার সামনে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে মালঞ্চ শূন্য দৃষ্টি মেলে।
হঠাৎ মালাটার দিকে নজর পড়ল মালঞ্চর, যে মালাটা সুশান্ত দুদিন আগে রেখে গিয়েছে। মালা দুটো মালঞ্চ স্পর্শও করেনি, মনেও ছিল না তার মালা দুটোর কথা। মালঞ্চ পায়ে পায়ে এগিয়ে গেল ছোট টেবিলটার দিকে। মালা দুটো এখনো পড়ে আছে, কিন্তু শুকিয়ে গিয়েছে। ঘরের ব্রাকেটের উপর রক্ষিত টেলিফোন বেজে উঠল, ক্রিং ক্রিং করে। ধীরে ধীরে এগিয়ে এসে মালঞ্চ ফোনের রিসিভারটা তুলে নিল। ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো পুরুষ কণ্ঠে। হ্যালো, কে? মালঞ্চ, আমি দীপ্তেন। বলো, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? না। তাহলে আমি আসছি, বুঝলে, এক্ষুনি আসছি। মালঞ্চ কোনো সাড়া দিল না। অন্য প্রান্তে ফোনের রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো। মালঞ্চ ফোনটা নামিয়ে রাখল। অলসভাবেই তাকালো দেওয়াল ঘড়িটার দিকে। সবে 6:45। বাইরে সন্ধ্যার ঘোর নেমেছে। সুরজিৎ এখন আসবে না। আজ দুদিন ধরেই মালঞ্চ লক্ষ্য করেছে সুরজিতের আসতে সেই 9টা, 9:15 বাজছে। সব বুঝেই মালঞ্চ দীপ্তেনকে আসতে মানা করল না। আজ 1 বছর ধরে দীপ্তেনের সঙ্গে মালঞ্চর আলাপটা জমে উঠেছে। গত বছর মার্চে সে আর সুরজিৎ পুরী গিয়েছিল কয়েকদিনের জন্য। সেই সময় একদিন সি বিচে দীপ্তেন ভৌমিকের সঙ্গে মালঞ্চর আলাপ হয়। বছর 32-33 বয়স হবে দীপ্তেনের। লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা। এখনো বিয়ে থা করেনি, ব্যাচেলার। বিলেত থেকে কি সব ম্যানেজমেন্ট না কি পড়ে এসেছে। একটা বড় ফার্মে বেশ মোটা মাইনে চাকরি করে। দীপ্তেন ভৌমিককে দেখেই আকৃষ্ট হয়েছিল মালঞ্চ। দীপ্তেনও তার প্রতি আকৃষ্ট হয়েছিল। আলাপ ঘনীভূত হয় কলকাতায় এসে। আজ প্রায় মাস 6 হলো। দুপুরে মাঝে মাঝে তার ওখানে আসতে শুরু করে দীপ্তেন। একদিন দীপ্তেন হাসতে হাসতে বলেছিল, তোমার স্বামী যদি টের পেয়ে যান? এই সময় তো সে থাকে না, আর সেই জন্যই তো আমি এ সময় আসি। তাহলে ও টের পেয়ে গেলে? সুরজিৎ আমার স্বামী নয় দীপ্তেন। দীপ্তেন তো কথাটা শুনে একেবারে বোবা। বলেছিল, কি বলছো তুমি? ঠিকই বলছি। তবে সুরজিৎ ঘোষালের সঙ্গে তোমার কি সম্পর্ক? উই আর ফ্রেন্ডস, জাস্ট ফ্রেন্ডস। ফ্রেন্ডস? হ্যাঁ। তাহলে তোমার স্বামী? তুমি তো বিবাহিতা। তাই, কিন্তু সে থেকেও নেই। এই বাড়িটা তবে কার? সুরজিৎ আমাকে কিনে দিয়েছে, আমার। দীপ্তেন মৃদু হেসেছিল মাত্র। তারপর একটু থেমে প্রশ্ন করেছিল, সুরজিৎ ঘোষালের সঙ্গে তোমার আলাপ হলো কি করে? হয়ে গেল। কতদিন হবে? তা অনেকদিন হলো। তারপরে মালঞ্চ বলেছিল, ও একটা ফার্মের ম্যানেজিং ডাইরেক্টর। ওর স্ত্রী আছে, 2টি ছেলে আছে। বড় ছেলে যুধাজিতের বয়স তো প্রায় 26। কথাগুলো বলে হাসতে থাকে মালঞ্চ। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, দীপ্তেন বলেছিল। দীপ্তেনের একটা তীব্র আকর্ষণ আছে। সে আকর্ষণকে এড়াতে পারেনি মালঞ্চ। তাছাড়া মালঞ্চ নিশ্চিত ছিল যে সুরজিৎ ব্যাপারটা কিছুতেই জানতে পারবে না। মানদা বা রতন কিছু বলবে না, কারণ যাতে না বলে সে ব্যবস্থা মালঞ্চ করেছিল। আর নিচের তলায় থাকলেও স্বামী সুশান্ত কিছুই বলবে না, কারণ সুরজিতের সঙ্গে সে কথাই বলে না। তবু দীপ্তেন একদিন হাসতে হাসতে বলেছিল, ওই বুড়ো ভালুকটাকে তুমি কি করে সহ্য করো মালঞ্চ? ছি, ও কথা বলতে নেই। ও তো তোমার বাপের বয়সী। তাহলেও সব কিছু আমাকে সেই দিয়েছে। এসব ছেড়ে দাও, এসো তুমি আমার পাশের ফ্ল্যাটে। ফ্ল্যাটটা খালি আছে। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? অসুবিধা হচ্ছে বই কি, আমি তোমাকে একান্তভাবে পেতে চাই মালা। একমাত্র আমারই হয়ে থাকবে তুমি। সেটা কি নিদারুণ একটা বিশ্বাসঘাতকতা হবে না দীপ্তেন? যে লোকটা এতদিন ধরে আমাকে এত সুখ, প্রাচুর্য ও স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখেছে, বাড়ি গাড়ি সবকিছু দিয়েছে, আপাতত বাড়ি গাড়ি না দিতে পারলেও স্বাচ্ছন্দ্য আর আরাম আমিও তোমাকে দিতে পারবো মালঞ্চ। চলো তুমি আমার সঙ্গে। অবশ্যই সুরজিৎ বাবুকে বলেই যাবে, না বলে তোমাকে যেতে বলছি না আমি। সেটা কি ভালো হবে দীপ্তেন? কেন ভালো হবে না? জানি না কি পেয়েছো তুমি ওই বুড়ো ভাল্লুকটার মধ্যে। দীপ্তেন জানতো না এই সংসারে এমন মেয়ে মানুষও আছে যাদের কাছে দৈহিক আরাম, স্বাচ্ছন্দ্য ও স্বাচ্ছন্দ্যটাই সবকিছু, এবং তার জন্য তারা নিজেদের বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। স্বামীর কাছ থেকে সেটা পাবার কোনো আশা ছিল না বলেই মালঞ্চ সুরজিৎকে আঁকড়ে ধরেছিল।
দেহ ও রূপ যৌবন তাদের কাছে কিছুই না। উচিত মূল্য পেলে তারা সব কিছুই করতে পারে। মিনিট কুড়ির মধ্যে দীপ্তেন এলো। রাত তখন 7:45। একটা প্রেজেন্টেশন এনেছি তোমার জন্য। দীপ্তেন হাসতে হাসতে বলল, সত্যি? কি? জাস্ট গেস। বলো তো কি হতে পারে? কেমন করে বলবো বলো? পকেট থেকে দীপ্তেন একটা মরক্কো লেদারের ছোট বাক্স বের করলো। বোতাম টিপতেই বাক্সের ডালাটা খুলে গেল। ভিতরে একটা মুক্তোর নেকলেস। দেখি দেখি, হাউ লাভলি, দাও পরিয়ে দাও। দীপ্তেন মুক্তোর নেকলেসটা মালঞ্চের শঙ্খের মতো গ্রীবায় পরিয়ে দিল। ইউ আর রিয়েলি সুইট দীপ্তেন। মালঞ্চ দুহাতে দীপ্তেনকে জড়িয়ে ধরল। ওই সময় সুরজিতের গাড়ির হর্ন শোনা গেল। সর্বনাশ, সুরজিতের গাড়ির হর্ন। মালঞ্চ বলল, দীপ্তেন শীঘ্র তুমি বাথরুমের পিছনের দরজা খুলে ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে নিচে নেমে যাও। আসতে দাও সুরজিৎ বাবুকে। তুমি তো পারবে না, আজ আমি এর চূড়ান্ত ফয়সালা করে নেব। না না, তুমি যাও। কেন তুমি বুঝতে পারছো না দীপ্তেন? সুরজিৎ তোমাকে এখানে দেখলেই দেখুক না, তোমার ওপর তারও যেমন অধিকার আছে আমারও তেমনি অধিকার আছে। দীপ্তেন কি করছো? যাও প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একজনকে তোমাকে বেছে নিতে হবে মালঞ্চ। হয় সুরজিৎ ঘোষাল, না হয় দীপ্তেন ভৌমিক। দুজনের সঙ্গে তুমি খেলা চালিয়ে যাবে, তা দীপ্তেন হতে দেবে না, বুঝেছো? কথাগুলো বলে দীপ্তেন বাথরুমের মধ্যে ঢুকে গেল। যাওয়ার সময় হাতের সিগারেটটা অ্যাস্ট্রের মধ্যে ঘষে দিয়ে গেল। সিঁড়িতে তখন সুরজিতের জুতোর শব্দ শোনা যাচ্ছে। মালঞ্চ সুরজিৎ সম্পর্কে একটু ভুল করেছিল। সে ভেবেছিল তার আর দীপ্তেনের গোপন মিলনের ব্যাপারটা সুরজিৎ খুনাক্ষরেও জানতে পারবে না। জানবার একমাত্র উপায় মানদা আর রতন। কিন্তু টাকার লোভে তারা সুরজিতের কানে কথাটা তুলবে না। কিন্তু তার ওইখানেই হিসাবে ভুল হয়েছিল। রতন বলেনি, কিন্তু মানদা সুরজিতের কানে কথাটা আকার ইঙ্গিতে তুলে দিয়েছিল। সুরজিতের ইদানিং ভাবান্তরের কারণও তাই, যেটা মালঞ্চ অনুমানও করতে পারেনি। কিন্তু সুরজিৎ মুখে কিছু প্রকাশ করেনি, তককে তককে ছিল সুযোগের অপেক্ষায়। তবু দীপ্তেনকে ধরতে পারেনি সুরজিৎ, কারণ দীপ্তেন এমনই সময় আসতো যখন সুরজিতের আসার সম্ভাবনা নেই। দুই একবার তথাপি সে সারপ্রাইজ ভিজিট দিয়েছে, তবু দীপ্তেনকে ধরতে পারেনি মালঞ্চ সাবধানতার জন্য। আজ ঘরে ঢুকেই সুরজিৎ থমকে দাঁড়ালো। মালঞ্চ সুরজিতের মুখের দিকে তাকিয়ে মোদির কটাক্ষে মৃদু হাসি টেনে বলল, কি সৌভাগ্য, আজ একেবারে নির্ধারিত সময়ের আগেই। আগে এসে পড়ে তোমার অসুবিধা ঘটালাম মালঞ্চ। কি যাতা বলছো সুরজিৎ? জানো, আজ মার্কেট থেকে মটন এনে নিজে স্টু রেঁধেছি তোমার জন্য। সঙ্গে কি খাবে বলো, পরোটা না লুচি? কি হলো, এমন ভূতের মতো দাঁড়িয়ে রইলে কেন? পোশাক ছাড়বে না? বাহ, তোমার হাটটা তো চমৎকার। সুরজিৎ ঘোষাল বলে ওঠে। আমার গলায়? সঙ্গে সঙ্গে হাটটার কথা মনে পড়ে যায় মালঞ্চর। মুখের হাসি তার উবে যায়। তা কিনলে বুঝি হাটটা, না কোনো প্রেমিকের প্রেমোপহার? ছি সুরজিৎ, তোমার মন এত ছোট। হাটটা আমি আজই কিনে এনেছি। কোন দোকান থেকে কিনলে? সাচ্চা মুক্ত বলেই যেন মনে হচ্ছে। বলতে বলতে হঠাৎ সুরজিতের নজরে পড়ে সামনের ত্রিপয় অ্যাস্ট্রেটার উপর। এগিয়ে গেল সুরজিৎ, অর্ধদগ্ধ দুমড়ানো সিগারেটটা অ্যাস্ট্রে থেকে তুলে নিল। তারপর শান্ত গলায় সুরজিৎ বলল, দীপ্তেন ভৌমিক কখন এসেছিল মালঞ্চ? দীপ্তেন ভৌমিক? আকাশ থেকে পড়ার ভাব করো না মালঞ্চ। ব্যাপারটা আমার কাছে আর গোপন নেই। কি গোপন নেই? তুমি যে বেশ কিছুকাল ধরেই দীপ্তেন ভৌমিকের সঙ্গে মাতামাতি করছো, আমি সেটা জানি। হঠাৎ সোজা রিজু হয়ে দাঁড়ালো মালঞ্চ। বলল, হ্যাঁ এসেছিল। কেন কেন সে এখানে আসে? কৈফিয়ত চাইছো? চাওয়াটা নিশ্চয়ই অন্যায় নয়। কিন্তু ভুলো না সুরজিৎ, আমি তোমার বিয়ে করা স্ত্রী নই। জানি তুমি আমার রক্ষিতা। ভদ্রভাবে কথা বলো সুরজিৎ। ভদ্রভাবে কথা বলবো কার সঙ্গে? তোমার সঙ্গে? একটা হার্টের সঙ্গে? শাট আপ হারামজাদি। তুই আমারই খাবি, আমারই ঘরে থাকবি, আর বের হয়ে যাও। মালঞ্চ চিৎকার করে ওঠে, এই মুহূর্তে এ বাড়ি থেকে বের হয়ে যাও সুরজিৎ, এটা আমার বাড়ি। সুরজিতের বোধহয় মনে পড়ে যায় যে বৎসর খানেক পূর্বে পাকাপোক্তভাবে বাড়িটার দলিল রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে মালঞ্চর নামে। তাই বলে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তোকেও আমি ছেড়ে দেবো না হারামজাদি। গলা টিপে তোকে আমি শেষ করে দেবো। বলে সুরজিৎ ঘর থেকে হনন করে বের হয়ে গেল।
রাগে মালঞ্চ তখন ফুঁসছে। একটু পরেই মানদা এসে ঘরে ঢুকলো। কি হয়েছে মা, বাবু চলে গেলেন? নিচের দরজায় তালা দিয়ে চাবিটা আমায় এনে দে মানদা। কিন্তু নিচের বাবু যদি ফিরে আসেন? ঠিক আছে যা, আর হ্যাঁ শোন, ওই নিচের বাবু এলে আমাকে এসে জানাবি। ব্যাপারটা পরে জানা যায়। আগের দিন অর্থাৎ শুক্রবারের সন্ধ্যার ঘটনা। পরের দিন শনিবার। মানদা সকাল 6:45 নাগাদ চা নিয়ে এসে ঘরের দরজা ঠেলে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। প্রথমে ডাকাডাকি করে মানদা, পরে দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু ঘরের ভিতর থেকে মালঞ্চের কোনো সাড়া পাওয়া যায় না। মানদা ভয় পেয়ে রতনকে ডেকে আনে। দুজনে তখন আরো জোরে জোরে দরজায় ধাক্কা দেয় আর চেঁচিয়ে ডাকাডাকি করে, তবু কোনো সাড়া নেই। মানদা ভয় পেয়ে গিয়েছে তখন রীতিমতো। কাঁপা কাঁপা গলায় রতনকে বলল, ব্যাপার কি বলতো রতন? ঠিক ওই সময় সিঁড়িতে স্যান্ডেলের শব্দ পাওয়া গেল। মানদা বলল, এই সময় কে এলো আবার? মালঞ্চর স্বামী সুশান্ত সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। মাথার চুল রুক্ষ, একমুখ খোঁচা খোঁচা দাড়ি, পরনের প্যান্ট আর শার্টটা আরো ময়লা হয়ে গিয়েছে। মানদা সুশান্তকে দেখে বলে, বাবু, মা ঘরের দরজা খুলছে না, খুলবেও না আর কোনোদিন। সে কি বাবু, কি বলছেন আপনি? আমি জানি, শেষ হয়ে গেছে। আমি চললাম, থানায় খবর দাও, তারাই এসে দরজা ভেঙে ঘরে ঢুকবে। বলে যেমন একটু আগে এসেছিল সুশান্ত, তেমনি ভাবে সিঁড়ি দিয়ে নেমে গেল। সুশান্ত কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেল না। সিঁড়ি দিয়ে নেমে নিচের তলাতে নিজের ঘরে গিয়ে ঢুকলো। ঘন্টা 2 পরে থানার অফিসার নিচের ঘরে ঢুকে দেখতে পেয়েছিলেন তক্তপোষের উপর সুশান্ত গভীর নিদ্রায় আচ্ছন্ন। সুশান্ত কথাগুলো বলে যাবার পর রতন কিছুক্ষণ ঘরের সামনে বারান্দাতে দাঁড়িয়েই থাকে। তারপর মানদার দিকে কেমন যেন বিহ্বল বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকে। মানদাও চুপচাপ দাঁড়িয়ে, তার মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর রতনের যেন বিহ্বলতা কাটে। সে বলে, তুই কোথাও যাস না মানদা, আমি থানাতে চললাম। থানায় কেন রে? কি বোকা রে তুই? সত্যি যদি মা মারা পড়ে থাকেন, তাহলে ঘরের দরজা ভেঙে কি আমরা খুনের দায়ে পড়ব? খুন? অস্ফুট কণ্ঠে চিৎকার করে ওঠে মানদা। কে জানে, হতে পারে। কাল 11টা পর্যন্ত যে মানুষটা বেঁচে ছিল, হঠাৎ সে যদি রাত্রে ঘরের মধ্যে মরে পড়ে থাকে। বাবা, আমার ভালো ঠেকছে না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমি চললাম থানায় খবর দিতে। বলতে বলতে রতন সিঁড়ির দিকে এগোলো। এই রতন, আমাকে তাহলে তোর সঙ্গে নিয়ে চল। মানদা চেঁচিয়ে ওঠে, আমাকে সঙ্গে নে। মানদাকে খিচিয়ে উঠল রতন। তুই কচি খুকিটি নাকি? মাইরি বলছি রতন, আমি আর কিচ্ছু জানি না। জানিস না তো, থানার লোক এসে যখন জিজ্ঞাসা করবে তখন তাই বলবি। আমি কাল রাত 11টার সময় যখন নিচে চলে যাই, মা তখন চেয়ারে বসে একটা বই পড়ছিল। চল জ্যান্ত মানুষটা। তাহলে তাই বলবি, আমি আসছি। বলে রতন সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। স্থানীয় থানার দারোগা সুশীল চক্রবর্তীর বয়স খুব বেশি নয়, বছর 40 হবে। রতনের মুখে সংবাদটা পেয়েই জনাদয় সেপাই সঙ্গে নিয়ে তিনি হিন্দুস্থান রোডের বাড়িতে চলে এলেন। মানদা তখনও বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ ফ্যাকাশে। একটা অজ্ঞাত ভয় যেন মানদাকে আচ্ছন্ন করে ফেলেছে। সুশীল চক্রবর্তী মানদাকে দেখিয়ে রতনকে জিজ্ঞাসা করলেন, এ কে? আগে বাবু, ও এই বাড়ির ঝি, মানদা। কোন দরজা? ওই যে দেখুন না। সুশীল চক্রবর্তী দরজাটা একবার ঠেললেন। দরজা ভিতর থেকে বন্ধ। জোরে জোরে দরজার গায়ে কয়েকবার ধাক্কা দিলেন। ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বিক্রম সিং। জি হুজুর। দরজা ভেঙে ফেলো। কিন্তু ঘরের দরজা ভাঙা অত সহজ হলো না। মজবুত কাঠের দরজা, দরজার গায়ে ইয়েল লক সিস্টেম। অনেক কষ্টে প্রায় আধ ঘন্টা ধরে চেষ্টার পর বিক্রম সিং আর হরদয়াল উপাধ্যায় দরজাটা ভেঙে ফেলল। ঘরের মধ্যে ঢুকেই সুশীল চক্রবর্তী থমকে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো জ্বলছে তখনও, সব জানলা বন্ধ। মালঞ্চ চেয়ারের উপর বসে, মাথাটা ঈষৎ বুকের উপর ঝুঁকে আছে, আর
হাত পাঁচেক দূর থেকেই সুশীল চক্রবর্তী স্পষ্ট দেখতে পেলেন একটা পাকানো রুমাল মহিলাটির গলায় চেপে বসে আছে। কিছুক্ষণ নিঃশব্দে উপবিষ্ট ওই দেহটার দিকে তাকিয়ে থেকে পায়ে পায়ে সামনে এগিয়ে এলেন সুশীলবাবু। চোখ দুটো বিস্ফারিত, মুখটা ঈষৎ হাঁ হয়ে আছে এবং মুখের ভিতর থেকে জিহ্বাটা সামান্য বের হয়ে আছে। গায়ে হাত দিলেন, শরীর ঠান্ডা এবং শক্ত কাঠ। সুশীল চক্রবর্তীর বুঝতে কষ্ট হলো না মহিলাটি অনেকক্ষণ আগেই মারা গেছেন। মাথার কেশ বিপর্যস্ত কিছুটা, হাত দুটো দুপাশে ছড়ানো, গলায় একটা সোনার হার, হাতে 5 গাছি করে বরফি প্যাটার্নের সোনার চুড়ি ঝকঝক করছে, কানে নীল পাথরের 2টো টাব, পরনে একটা জামদানি ঢাকাই শাড়ি, বুক পর্যন্ত ব্লাউজের বোতামগুলো ছেঁড়া, খালি পা। হঠাৎ নজরে পড়ল সুশীলবাবুর ঘরময় কতকগুলো বড় বড় মুক্ত সরানো। নিচু হয়ে মেঝে থেকে একটা মুক্ত তুলে নিয়ে হাতের পাতায় মুক্তটা পরীক্ষা করলেন। একটা বড় মটরের দানার মতো মুক্তটা, ভিতর থেকে একটা নীলাভ দুতি যেন ঠিকরে বেরোচ্ছে। দামি সিংহলি মুক্ত মনে হয়। স্পষ্ট বোঝা যায় কেউ গলায় রুমাল পেঁচিয়ে শ্বাসরোধ করে ভদ্রমহিলাকে হত্যা করেছে। মানদা আর রতন ঘরে ঢোকেনি, তারা বাইরেই দাঁড়িয়েছিল। সুশীল চক্রবর্তী ডাকলেন, ওহে রতন, নাকি তোমার নাম? ভিতরে এসো। রতন প্রায় কাঁপতে কাঁপতে এসে ঘরে ঢুকল, আর ঢুকেই গৃহকর্ত্রীকে ওইভাবে চেয়ারে বসে থাকতে দেখে অস্ফুট একটা ভয়ার্ত চিৎকার করে উঠল। এ কে? আগে উনি আমাদের মা, এইবারই কর্ত্রী। তা তোমাদের বাবু, মানে কর্তা বাবু কই? তাকে ডাকো তো একবার। বাবু তো এখানে থাকেন না। আগে থাকেন না মানে? আগে রাতের বেলায় থাকেন না, সন্ধ্যার পর আসেন আর রাত 11টা, সোয়া 11টা নাগাদ চলে যান। দেখো বাপু, তোমার কথার তো আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বাবু এখানে থাকেন না মানে তোমাদের গিন্নিমা একা একা এ বাড়িতে থাকেন? আগে একা না, মানদা আর আমি থাকি, আর নিচের ঘরে একজন বাবু থাকেন। বাবু? কে বাবু? তা তো জানি না আগে, উনি 3 দিন ছিলেন না, আজ সকালেই আবার ফিরে এসেছেন। তিনিই তো বললেন আগে আমাদের মা বেঁচে নেই, তিনিই মরে গেছেন। সুশীল চক্রবর্তী কেমন যেন সব গোলমাল থাকে এবং বুঝতে পারেন ব্যাপারটার মধ্যে সত্যিই গোলমাল আছে। যাকে ওরা এ বাড়ির মালিক বা বাবু বলছে, তিনি প্রত্যহ সন্ধ্যায় আসেন, আবার রাত্রি 11টা, সোয়া 11টায় চলে যান। অথচ নিচে আর এক বাবু থাকে, মানে কি? সুশীলবাবু প্রশ্ন করলেন, এ বাড়ির আসল মালিক কে? আগে বললাম তো তিনি এখানে থাকেন না। তার নামটা জানো? কি নাম তার? আগে শুনেছি সুরজিৎ ঘোষাল। আর নিচে যে বাবু থাকেন তার নাম? তা তো জানি না। সে বাবুটি কে? তা জানি না। তবে তুমি জানলে কি করে যে এ বাড়ির আসল মালিক সুরজিৎ ঘোষাল? আগে মানদার মুখে শুনেছি। ডাকো তোমার মানদাকে, সুশীলবাবু বললেন। এই মানদা, ঘরে আয়, দারোগাবাবু কি শুধাচ্ছেন। রতন মানদাকে ডেকে আনল। মানদা ঘরে এসে ঢুকলো। একটু মোটার দিকে চেহারাটা, বয়স 30-35 হবে। মনে হয় মাথার চুল পরিপাটি করে আচরণই ছিল, এখন একটু বিপর্যস্ত। পরনে একটা ভেলভেট বার মিলের মিহি শাড়ি, গলায় একছড়া সরু হার, হাতে সোনার রুলি, চোখ মুখের চেহারাটা বেশ সুশ্রী। তোমার নাম মানদা? আগে বাবু। তোমাদের গিন্নিমা? আগে, কাঁপা কাঁপা গলায় বলল মানদা। ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা নজরে পড়েছিল তার। তোমাদের কর্তাবাবুর সঙ্গে এর কি সম্পর্ক ছিল? আগে ইনি সুরজিৎ বাবুর বিয়ে করা স্ত্রী নন। বিয়ে করা স্ত্রী নন? আগে না। এবার সুশীলবাবু বুঝতে পারেন মহিলাটি সুরজিৎ ঘোষালের রক্ষিতা ছিল। বলেন, তার মানে উনি সুরজিৎ বাবুর রক্ষিতা ছিলেন? হ্যাঁ। এর কোনো আত্মীয় স্বজন আছে? আছে। কে? ও স্বামী। স্বামী? কোথায় থাকেন তিনি? তার নাম জানো? জানি, সুশান্ত বাবু।
এই বাড়িরই নিচের তলায় থাকেন। এখানেই থাকেন? হ্যাঁ। কোথায় তিনি? বোধহয় নিচে। কাল রাতে বাড়ি ছিলেন সুশান্তবাবু? আগে 3 দিন ছিলেন না, আজ সকালেই এসেছেন। ব্যাপারটা সুশীল চক্রবর্তীর কাছে এখনো পরিষ্কার হয় না। সুশীল চক্রবর্তী আবার প্রশ্ন করলেন, সুরজিৎ বাবু কি রোজ আসতেন এখানে? তা আসতেন বই কি। আর ওর স্বামী? এই তো একটু আগে বলনু, সে মানুষটার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। উনি ওপরে আসতেন না? না, তবে মাঝে মাঝে টাকার দরকার হলে মানে মদ খাবার পয়সা চাইতে আসতেন। কতদিন এ বাড়িতে আছো তুমি? তা বছর 4-এর বেশি হবে। আর উনি? উনি কতদিন এ বাড়িতে আছেন জানি না বাবু, তবে শুনেছি এই বাড়িটা সুরজিৎ বাবুই ওকে কিনে দিয়েছিলেন। গ্যারেজে একটা গাড়ি দেখলাম। সুরজিৎ বাবু গিন্নিমাকে ওটা কিনে দিয়েছিলেন। ড্রাইভার নেই? আগে না, মা নিজেই গাড়ি চালাতেন। রতন কতদিন আছে? ও আমার মাস 2 পরে আসে। তার আগে এক বুড়ো ছিল ভৈরব, সে কাজ ছেড়ে দেবার পর রতন আসে। সুরজিৎ বাবু কোথায় থাকেন জানো? আগে কোথায় থাকেন জানি না, তবে ফোন নাম্বারটা জানি। সুশীল চক্রবর্তী মানবের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে ঘরের কোণে দেওয়ালে ব্রাকেটের উপর রক্ষিত ফোনটার কাছে গিয়ে রিসিভার তুলে নিয়ে নম্বর ডায়াল করলেন। একজন ভদ্রমহিলা ফোন ধরলেন। হ্যালো, এটা কি সুরজিৎ বাবুর বাড়ি? হ্যাঁ। তিনি বাড়িতে আছেন? আছেন, ঘুমাচ্ছেন। আধ ঘন্টা বাদে ফোন করবেন। তাকে একটিবার ডেকে দিন, আমার জরুরি দরকার। কে আপনি, কোথা থেকে বলছেন? আপনি কে কথা বলছেন? আমি তার স্ত্রী। শুনুন, বিশেষ জরুরি দরকার, আমি পুলিশ অফিসার, একবার তাকে ডেকে দিন। একটু পরেই অন্য প্রান্ত থেকে ভারী গলা শোনা গেল। সুরজিৎ ঘোষাল বলছি। আমি থানার ওসি সুশীল চক্রবর্তী, আপনাদের হিন্দুস্থান রোডের বাড়ি থেকে বলছি। এক্ষুনি একবার এখানে চলে আসুন। কী ব্যাপার? এ বাড়িতে একজন খুন হয়েছেন, যত তাড়াতাড়ি পারেন চলে আসুন, বলে সুশীল চক্রবর্তী ফোন রেখে দিলেন। ওর স্বামী নিচের ঘরে থাকেন বলছিলে না? সুশীলবাবু আবার মানদাকে প্রশ্ন করেন। হ্যাঁ। চলো তো নিচে। একজন সেপাইকে ঘরের মধ্যে দাঁড় করিয়ে রেখে সুশীল চক্রবর্তী মানদাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। বাড়িটি 2 তলা, ওপরে 3খানা ঘর, নিচেও 3খানা ঘর, আর আছে 1.5 তলায় একটা ঘর, তার নিচে গ্যারেজ। সুশীলবাবু যখন ঘরে ঢুকলেন, সুশান্ত তখন ঘুমে অচেতন। সুশীল চক্রবর্তী একবার ঘরটার চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিলেন। একটা বেতের চেয়ার, একটা খাট, এক কোণে দড়ির আলনায় খান কয়েক ময়লা প্যান্ট, লুঙ্গি, শার্ট ঝুলছে, আর এক কোণে ছেঁড়া ময়লা কাবুলি চপ্পল, কাঁচের গ্লাস চাপা দেওয়া একটা জলের কুঁজো। লোকটা শার্ট আর প্যান্ট পরেই ঘুমোচ্ছে। শুনছেন ও মশাই? কয়েকবার ডাকেও ঘুম ভাঙল না। শেষ পর্যন্ত ধাক্কা দিয়ে সুশান্তর ঘুম ভাঙাতে হলো। উঠুন উঠুন! চোখ রগড়াতে রগড়াতে সুশান্ত উঠে বসল। কে? আমি থানা থেকে আসছি। কি নাম আপনার? আমার নাম দিয়ে কি হবে আপনার? যা জিজ্ঞাসা করছি জবাব দিন, ধমকে উঠলেন সুশীল চক্রবর্তী। কি নাম বলুন? সুশান্ত মল্লিক। এ বাড়ি আপনার? আগে না। তবে এ বাড়ি কার? কে জানে কার। জানেন না, অথচ এ বাড়িতে থাকেন, ভারী আশ্চর্য তো। সুরজিৎ ঘোষালকে চেনেন? চিনব না কেন? কে লোকটা? ওপরে গিয়ে মালঞ্চ দেবীকে শুধান না, তিনিই আপনার সব প্রশ্নের জবাব দেবেন। মালঞ্চ দেবীকে? হাসল সুশান্ত, বলল, সুরজিৎ ঘোষালের মেয়ে মানুষ। আপনি কে হন মালঞ্চ দেবীর? কেউ না। মিথ্যে কথা বলছেন। মানদা বলছিল উনি আপনার স্ত্রী। বাজি কথা, আপনি নিজে গিয়ে শুধান না ওকে। কাকে শুধাবো? সি ইজ ডেড। তাহলে সত্যি সত্যি সি ইজ ডেড। জানেন মশাই, ভেবেছিলাম আমি ওই মহৎ কর্মটি করব, অর্থাৎ একদিন হত্যা করব ওকে।
কিন্তু তার হলো না দেখছি। মাঝখান থেকে হালারটাকে আরেকজন এসে হত্যা করে গেল। However, I am really glad it is done. আপনিও এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, মালঞ্চ দেবীর দয়া। এ বিষয়ে আপনি কিছু জানেন? মানে কে বা কারা তাকে হত্যা করতে পারে? না মশাই, আমি আদার ব্যাপারী, আমার জাহাজের সংবাদে কী প্রয়োজন? দেখুন স্যার, 3 রাত আমি ঘুমোইনি, ঘুমে শরীর আমার ভেঙে আসছে। প্লিজ আমাকে একটু ঘুমোতে দিন। বলতে বলতে সুশান্ত আবার খাটের উপর গা ঢেলে শুয়ে পড়ল। ঠিক ওই সময় বাইরে একটা গাড়ি থামার শব্দ শোনা গেল। সুশীল চক্রবর্তী বাইরে এসে দেখলেন সৌম্য সুন্দর হৃষ্টপুষ্ট এক প্রৌঢ় ভদ্রলোক বিরাট একটা ইম্পোর্টেড কার থেকে নামছেন। পরনে পায়জামা, পাঞ্জাবি, পায়ে চপ্পল। সুশীল চক্রবর্তী এগিয়ে বললেন, আপনি বোধহয় সুরজিৎ ঘোষাল? হ্যাঁ। ফোনে বলছিলেন কে যেন খুন হয়েছে? রীতিমতো উৎকণ্ঠা ঝরে পড়ল সুরজিৎ ঘোষালের কণ্ঠে। হ্যাঁ, ওপরে চলুন মিস্টার ঘোষাল, আসুন। সুশীল চক্রবর্তীর পিছনে পিছনে ওপরে উঠে মালঞ্চ শয়নকক্ষে ঢুকে থমকে দাঁড়ালেন সুরজিৎ ঘোষাল। হে কি, মালা নেই? না মিস্টার ঘোষাল, শি ইজ ডেড। সত্যি সত্যি মৃত? হ্যাঁ, ওই দেখুন, গলায় রুমাল পেঁচিয়ে ওকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে? হ্যাঁ। কে কে হত্যা করলো সেটা এখনো জানা যায়নি। মালঞ্চকে হত্যা করা হয়েছে? সুরজিৎ ঘোষাল যেন কেমন বিমূঢ় অসহায়ভাবে তাকিয়ে থাকেন মালঞ্চের মৃতদেহটার দিকে। মিস্টার ঘোষাল! সুশীল চক্রবর্তীর ডাকে কেমন যেন বোবা দৃষ্টিতে সুরজিৎ তাকালেন তার মুখের দিকে। এই বাড়িটা কার? সুশীল চক্রবর্তীর প্রশ্ন। এই বাড়িটা? এটা কার? এ বাড়িটা? এ বাড়ির মালিক কে? ওই মালঞ্চ। কিন্তু আপনি এ বাড়িটা কিনে দিয়েছিলেন ওই মালঞ্চ মল্লিককে, তাই নয় কি? কে বলল আপনাকে? আমি জেনেছি সুরজিৎ ঘোষাল বোবা, আর উনি আপনার কিপিংয়ে ছিলেন, এটা কি সত্যি? হ্যাঁ। সুরজিৎ ঘোষাল কুণ্ঠার সঙ্গে মাথা নিচু করে বললেন। কত বছর উনি আপনার কাছে ছিলেন? সুশীল চক্রবর্তীর আবার প্রশ্ন। তা বোধহয় বছর 7 হবে। কোয়াইট এ লং পিরিয়ড। তা কখনো মনোমালিন্য বা ঝগড়া টগড়া হয়নি আপনাদের দুজনের মধ্যে? ঝগড়া? না, তবে ইদানিং কিছুদিন ধরে আমি ওর উপরে অত্যন্ত বিরক্ত হয়েছিলাম। শি ওয়াজ প্লেয়িং ডাবল রোল উইথ মি। অন্য কোনো পুরুষ? হ্যাঁ। কি নাম তার? দীপ্তেন ভৌমিক। তিনি বুঝি এখানে যাতায়াত করতেন? হ্যাঁ, এবং আমার অগোচরে। কথাটা কি করে জানতে পারলেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার ঘোষাল। সামহাউ ফার্স্ট আই স্মেলড ইট। আমার কেমন সন্দেহ হয়। বুঝতেই পারছেন, আই ওয়াজ অ্যালার্ট, এবং ক্রমশ সবই জানতে পারি একটু একটু করে। আচ্ছা, ওই যে দীপ্তেন ভৌমিক, তিনি কি করেন, কোথায় থাকেন জানেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনেছিলাম তিনি বালিগঞ্জেই লেক রোডে থাকেন। বিলেত থেকে ম্যানেজমেন্ট না কি সব পাস করে এসে বছর 3 হলো একটা ফার্মে কাজ করছেন, মোটা মাইনে পান। তা দীপ্তেনবাবুর সঙ্গে মালঞ্চ দেবীর আলাপ হলো কি করে? বলতে পারেন আমারই নির্বুদ্ধিতায়। কীরকম? গত বছর আমরা পুরী বেড়াতে যাই, সেখানেই আলাপ। তার বাড়ির ঠিকানাটা জানেন? জানি। সুরজিৎ ঘোষালের কাছ থেকে ঠিকানাটা শুনে সুশীল চক্রবর্তী লিখে নিলেন তার নোট বইয়ে। আচ্ছা মিস্টার ঘোষাল, তিনি কি ভাড়াটে বাড়িতে থাকেন? না, ওটা একটা মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে 4 তলার ফ্ল্যাট। মনে হয় ফ্ল্যাটটা তিনি কিনেছেন। বিক্রম সিং ওই সময় একটা কাগজে করে কতগুলো মুক্তা এনে সুশীল চক্রবর্তীর হাতে দিয়ে বলল, স্যার
ঘরের মধ্যে এই 50টা মুক্তো পাওয়া গিয়েছে, আর এই ছেঁড়া সিল্কের সুতোটা। সুশীল চক্রবর্তী কাগজটা সব সমেত মুড়িয়ে পকেটে রেখে বললেন, আপনি কাল এখানে এসেছিলেন মিস্টার ঘোষাল? এসেছিলাম। কখন? রাত্রি 8:15 নাগাদ। তারপর কখন চলে যান? আধ ঘন্টা পরেই। অত তাড়াতাড়ি চলে গেলেন যে? কাজ ছিল একটা। আচ্ছা, মালঞ্চা দেবী স্বামী তো এই বাড়িতে থাকেন, আপনি কোনো আপত্তি করেননি? না। আপনার সঙ্গে তার পরিচয় আছে? থাকবে না কেন? লোকটিকে কিরকম মনে হয়? মোস্ট নন ইন্টারফায়ারিং, শান্তশিষ্ট টাইপের মানুষ। ন্যাচারালি। আমি কি এখন যেতে পারি মিস্টার চক্রবর্তী? হ্যাঁ পারেন, তবে আপনাকে আমার হয়তো পরে দরকার হতে পারে। সন্ধ্যা 7:30টার পর ফোন করলেই আপনি আমাকে আমার বাড়িতে পাবেন। সুরজিৎ ঘোষালকে বিদায় দিয়ে রতনকে আবার ডাকলেন সুশীল চক্রবর্তী। প্রশ্ন করলেন, তোমার নাম রতন? কি? আগের রতন সাপুই। তোমার দেশ কোথায়? মেদিনীপুর জেলায়, আগে পাঁশকুড়ায়। আচ্ছা রতন, ওই সুরজিৎ বাবু ছাড়া অন্য একজন বাবুও এখানে আসতেন, তাই না? আগে হ্যাঁ, দীপ্তেন বাবু। কাল রাত্রে দীপ্তেন বাবু এসেছিলেন? হ্যাঁ, সন্ধ্যার মুখেই এসেছিলেন। কখন চলে গেলেন? আগে কখন গিয়েছিলেন বলতে পারবো না, তাকে আমি যেতে দেখিনি। আচ্ছা, দীপ্তেন বাবু থাকতে থাকতেই কি সুরজিৎ বাবু এসেছিলেন? হ্যাঁ। তাহলে তো দুজনে দেখাও হতে পারে। বলতে পারবো না আগে দেখা হয়েছিল কিনা। কাল কত রাত পর্যন্ত তুমি জেগেছিলে? আগে মাথার যন্ত্রণা হচ্ছিল, তাই সদরে তালা দিয়ে 10টা নাগাদ শুয়ে পড়েছিলাম, তারপরেই ঘুমিয়ে পড়েছি। আজ সকালে কখন ঘুম ভাঙল? ভোর 6টা 6:30টায় মা চা খেতেন, এবং মার হাত মুখ ধোয়া হয়ে গেলেই রান্নাঘরের বেলটা বেজে উঠত। তখন মানদা চা নিয়ে ওপরে যেত। এ বাড়িতে রান্নাবান্না কে করে, তুমি না মানদা? আগে আমি। তারপর বলো। 7টা বেজে যেতেও যখন বেল বাজলো না, তখন মানদা চা নিয়ে ওপরে যায়। তারপর তো যা ঘটেছে আপনি সব শুনেছেন। তোমার মাইনে কত? কত পেতে এখানে? আগে 100 টাকা। তাছাড়া 2-3 মাস পর পর জামা কাপড় পেতাম, মাঝে মধ্যে বকশিসও। দীপ্তেন বাবু যে এখানে যাতায়াত করতেন, সে কথাটা তুমিই বোধ হয় সুরজিৎ বাবুকে জানিয়েছিলে। ছি বাবু, চুকলি কাটা আমার অভ্যাস নয়, ওই মানদার কাজ। ওই মানদাই বলেছে, বুঝলেন বাবু, নচেত সুরজিৎ বাবু জানলেন কি করে? আর তাইতেই তো এই বিভ্রাট হলো। তোমার ধারণা তাহলে দীপ্তেন বাবুর ব্যাপার নিয়েই? ঠিক জানি না বাবু, তবে আমার তো তাই মনে হয়। ঠিক আছে, যাও, মানদাকে এ ঘরে পাঠিয়ে দাও। আর শোনো, এখন এ বাড়িতে পাহারা থাকবে, তুমি কিন্তু এ বাড়ি ছেড়ে যাবে না। আগে আমি তো ভেবেছিলাম আজই দেশে চলে যাব। এখন যাওয়া হবে না, পালাবার চেষ্টা করলে কিন্তু বিপদে পড়বে, বুঝেছ? যাও, মানদাকে পাঠিয়ে দাও। মানদা এলো। আর একবার মানদার আপদ মস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করলেন সুশীল চক্রবর্তী। তারপর জেরা শুরু করলেন। মানদা, কাল তোমার সুরজিৎ বাবু কখন এখানে আসেন? তা ঠিক বলতে পারবো না বাবু, ঘড়ি দেখিনি। তবে দীপ্তেন বাবু আসার ঘন্টাখানেক পরই বাবুর গাড়ি এসে থামে। দীপ্তেন বাবু তখন কোথায় ছিলেন? এই ঘরে। তাহলে তোমার বাবুর সঙ্গে দীপ্তেন বাবুর কাল রাত্রে দেখা হয়েছিল বলো? তা বলতে পারবো না বাবু। কেন, দীপ্তেন বাবু তো তখন এই ঘরেই ছিলেন বলছো। ছিলেন, তবে দেখা হয়েছিল কিনা জানি না, কারণ পরে বাবু চেঁচামেচি করে যখন বের হয়ে গেলেন, তখন ঘরে ঢুকে আমি দীপ্তেন বাবুকে দেখতে পাইনি। এ বাড়ি থেকে বেরোবার আর কোনো দ্বিতীয় রাস্তা আছে? না তো। বলছিলে বাবু চেঁচামেচি করছিলেন, কেন চেঁচামেচি করছিলেন তা জানো? বোধহয় ওই দীপ্তেন বাবুর ব্যাপার নিয়েই। দীপ্তেন বাবু যে তোমার বাবুর অনুপস্থিতিতে এ বাড়িতে আসতেন, তোমার বাবু জানলেন কি করে? তুমি বলেছিলে? আগে না, মা আমাকে মানা করে দিয়েছিলেন। আমি বলতে যাব কেন? মিথ্যে কথা।
সত্যি বলো, তুমি? মা কালী দিব্যি বাবু, আমি চুকলি কাটিনি। তুমি মাইনে কত পেতে? 150 টাকা। বলো কি? তা মাইনেটা কে দিত? মাই দিতেন। আচ্ছা, তুমি যেতে পারো। আরেকটা কথা শুনে রাখো, এ বাড়ি থেকে এখন তুমিই বা রতন, কেউ কোথাও বেরোবে না। বেশ, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তুমি যেতে পারো। মানদা ঘর থেকে বের হয়ে গেল। মালঞ্চের মৃতদেহ মর্গে পাঠাবার ব্যবস্থা করলেন সুশীল চক্রবর্তী, ওইখান থেকেই ফোন করে। মৃতদেহের ব্যবস্থা করে সুশীল চক্রবর্তী ঘরটা আর একবার ভালো করে পরীক্ষা করতে শুরু করলেন। বেশ বড় সাইজের ঘর, মেঝেতে সুন্দর ডিজাইনের টালি পাতা, একধারে একটি সিঙ্গেল খাটে মোটা ডানলোপিলোর গদির উপর বিছানা পাতা, দামি একটা বেড কভার দিয়ে তখনও শয্যাটি ঢাকা। বোঝা যায় গত রাত্রে ওই শয্যা কেউ ব্যবহার করেনি। একধারে একটা স্টিলের আলমারি, তারই গা ঘেঁষে বিরাট একটা ড্রেসিং টেবিল, তার সামনে বসবার একটা গদি মোড়া কুশন। ড্রেসিং টেবিলের ওপরে নানাবিধ দামি দামি প্রসাধন দ্রব্য সাজানো, সবই ফরেন গুডস। প্রসাধন দ্রব্যগুলো দেখলে মনে হয় মালঞ্চ রীতিমতো শৌখিন ছিল। ঘরের অন্যদিকে একটা ওয়ার্ড্রোব, তার উপরে সুন্দর সোনালি ফ্রেমে পাশাপাশি দুটো ফটোই বোধহয় একসময় ছিল। এখন একটাই মাত্র ফটো দেখা যাচ্ছে, মালঞ্চের ফটো। ফটো ফ্রেমের সামনে একগোছা চাবি সমেত একটা রূপোর চাবির রিং, এবং তার পাশে রয়েছে একটা দামি লেডিস রিস্ট ওয়াচ। ঘড়িটা তখনও চলছে। ঘরের অন্য কোণে সুদৃশ্য জয়পুরি ফ্লাওয়ার ভাসে একগোছা বাসি রজনীগন্ধার স্টিক, তার পাশে একটা মাঝারি সাইজের রেডিওগ্রাম। ঘরটা দেখা শেষ করে সুশীল চক্রবর্তী ঘরের সংলগ্ন বাথরুমের দরজা ঠেলে বাথরুমে প্রবেশ করলেন। দীপ্তেন ভৌমিক কাল সন্ধ্যায় এখানে এসেছিল, কিন্তু তাকে রতন বা মানদা কেউই এই বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেনি। তবে কোথা দিয়ে লোকটা বের হয়ে গেল কাল রাতে? প্রশ্নটা সুশীল চক্রবর্তীর মাথার মধ্যে তখনও ঘোরাফেরা করছে। ঘরের দরজায় ইয়েল লক করা ছিল, সেই দরজা ভেঙে ওরা ঢুকেছেন মালঞ্চের শোবার ঘরে। বাথরুমে দেখা গেল আর একটা দরজা আছে, কিন্তু সে দরজাটা বন্ধ। সুশীল চক্রবর্তী আরও একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন এ বাড়িতে ঢোকার সময়। সদরের দরজাতেও ইয়েল লক সিস্টেম। বাথরুমের দরজা বন্ধ, ঘরের দরজাও বন্ধ ছিল। তবে কোথা দিয়ে কোন পথে দীপ্তেন ভৌমিক এ বাড়ি থেকে গত রাত্রে বের হয়ে গিয়েছিল? তবে কি সকলের অজ্ঞাতে কোনো এক সময় ওই সদর দিয়েই বের হয়ে গিয়েছিল? বাথরুমে দেখবার বিশেষ কিছু ছিল না। ঝকঝকে আয়না লাগানো বেসিন, ব্রাকেটের সঙ্গে লিকুইড সোপ কেস লাগানো, গোটা 2 টুথব্রাশ, টুথপেস্ট, একটা ট্যালকাম পাউডারের কৌটো, সাবানের কেস, তাতে সাবান রয়েছে। দেওয়ালে র্যাকে ঝুলছে একটা টাওয়েল আর সিল্কের নাইটি। বাথরুমের পিছনের দরজাটা খুলে ফেললেন সুশীল চক্রবর্তী। একটা ঘোরালো লোহার সিঁড়ি নিচের গলিপথে নেমে গিয়েছে। ম্যাথরদের যাতায়াতের ব্যবস্থায় ওই সিঁড়ি। দরজাটা বন্ধ করে সুশীল চক্রবর্তী আবার ঘরে ফিরে এলেন। মর্গে বডি নিয়ে যাওয়ার জন্য একটা কালো ভ্যান এসে গিয়েছে। ডেড বডি নিয়ে যাওয়ার পর সুশীল চক্রবর্তী ঘরের মধ্যেকার আলমারিটা খুললেন ওই চাবি রিংয়ের একটা চাবির সাহায্যে। হ্যাঙ্গারে নানা রঙের সব দামি দামি শাড়ি ও ব্লাউজ সাজানো। চাবি দিয়ে আলমারির ড্রয়ার খুললেন। একটা চন্দন কাঠের বাক্স, বেশ ভারী, তালা লাগানো ছিল না বাক্সটায়। ডালা তুলতেই দেখা গেল অনেক সোনার গহনা। ডালা বন্ধ করে বাক্সটা আবার যথাস্থানে রেখে দিলেন। ড্রয়ারের মধ্যে একটা প্লাস্টিকের বাক্সের মধ্যে এক গাদা 100 টাকার নোট বান্ডিল বাঁধা, কিছু 10 টাকা ও 5 টাকার নোট খুচরো পয়সা। আন্দাজে মনে হলো 100 টাকার নোট প্রায় 1002 টাকার হবে। আলমারিটা বন্ধ করে ঘরে ইয়েল লক টেনে দিয়ে চাবিটা সঙ্গে নিয়ে বের হয়ে এলেন সুশীল চক্রবর্তী। বাইরে মানদা দাঁড়িয়েছিল। মানদাকে জিজ্ঞেস করলেন, এই চাবি কি তোমার মার কাছে থাকতো? আগে একটা চাবি বাবুর কাছে আর অন্যটা মার কাছে থাকতো, মানদা বলল। সদরের চাবি তো তাহলে তার কাছেও একটা থাকতো? হ্যাঁ। অতঃপর বিক্রম সিংকে বাড়ির প্রহরায় রেখে বাইরে এসে জিপে উঠে বসলেন সুশীল চক্রবর্তী। আসবার সময় আর একবার উঁকি দিলেন নিচের তলায় সুশান্ত মল্লিকের ঘরে। সুশান্ত মল্লিক ঘুমোচ্ছে। আকাশ কালো হয়ে উঠেছে তখন। গত রাত থেকেই মধ্যে মধ্যে মেঘ জমছে আকাশে, কিন্তু বৃষ্টি নামেনি। পথে যেতে যেতেই
ঝমঝম করে বৃষ্টি নামল। সুরজিৎ বাবুর বড় ছেলে যুধাজিৎ পরের দিন তার মার কাছ থেকেই সব ব্যাপারটা জেনেছিল। স্বামীর যে একটি রক্ষিতা আছে আর তাকে বাড়ি গাড়ি করে দিয়েছেন সুরজিৎ তার স্ত্রী স্বর্ণলতা জানতেন। প্রথম প্রথম স্বামীকে ফেরাবার অনেক চেষ্টা করেছিলেন স্বর্ণলতা, অনেক কান্নাকাটিও করেছিলেন, কিন্তু স্বামীকে ওই ডাইনির কবল থেকে উদ্ধার করতে পারেননি। অবশেষে চুপ করে গিয়েছিলেন। ওই দিন সুরজিৎ বাবু ফিরতেই স্বর্ণলতা শুধলেন। কোথায় গিয়েছিলে এই সাত সকালে? কাজ ছিল। কি এমন কাজ যে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটেছিলে গাড়ি নিয়ে? মালঞ্চকে কে যেন খুন করে গিয়েছে। সে কি? অস্ফুট একটা আর্তনাদ স্বর্ণলতার কণ্ঠ চিরে বের হয়ে এলো। হ্যাঁ, থানার লোক এসে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় দেখেছে। তা কিভাবে মারা গেল গো? গলায় রুমাল পেঁচিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। কি সর্বনাশ! কে কে করলো? তা আমি কি করে বলবো? তুমি জানো না কিছু? প্রশ্নটা করেই সন্দিগ্ধ দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকালেন স্বর্ণলতা। সত্যি সত্যি তুমি জানো না? কণ্ঠস্বরে তাকালেন সুরজিৎ। কয়েকটা মুহূর্ত স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত গলায় স্ত্রীর মুখের দিকে চেয়ে সুরজিৎ বললেন, কি বলতে চাও তুমি? তুমি তো কাল রাত্রেও সেখানে গিয়েছিলে। তাই? কি? স্পষ্ট করে বলো, কি বলতে চাও তুমি? তুমি কিছুই জানো না? কি জানবো? কে তাকে হত্যা করলো? জানি না। জানো না? তাহলে কাল অত রাত করে বাড়ি ফিরেছিলে কেন? শনিবার সকালে হিন্দুস্থান রোডের বাড়ির দোতলা দরজা ভেঙে মালঞ্চর মৃতদেহ পুলিশ আবিষ্কার করল, এবং পরের শুক্রবার মানে ঠিক 5 দিন পরে অকস্মাৎ যেন সমস্ত ব্যাপারটা নাটকীয় একটা মোড় নিল। সুরজিৎ ঘোষাল যা স্বপ্নেও ভাবেনি তাই হলো। সংবাদপত্র ব্যাপারটা ফ্ল্যাশ করল। বালিগঞ্জ হিন্দুস্থান রোডের এক দ্বিতল গৃহে রুমালের সাহায্যে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে এক মহিলাকে। শোনা যাচ্ছে ওই মহিলাটি কোন একটি নামকরা ফার্মের ম্যানেজিং ডাইরেক্টরের নাকি রক্ষিতা ছিল। সেই রক্ষিতাকে ভদ্রলোকটি ওই বাড়িটি কিনে দিয়েছিলেন। ভদ্রলোক নিয়মিত সন্ধ্যায় ওই রক্ষিতার গৃহে যেতেন এবং রাত্রি 11টা সাড়ে 11টা অবধি থেকে আবার চলে আসতেন। পুলিশ বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে যেদিন রাত্রে হত্যা সংঘটিত হয় সেই দিন সন্ধ্যায়ও, অর্থাৎ শুক্রবার সন্ধ্যাতেও ওই ভদ্রলোক তার গৃহে গিয়েছিলেন। পুলিশ জোর তদন্ত চালাচ্ছে। ঘরের মেঝেতে একটি বহুমূল্য মুক্তার মালা ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে। আরও সংবাদ যে রুমালের সাহায্যে গলায় ফাঁস দিয়ে ওই স্ত্রীলোকটিকে হত্যা করা হয়েছে সেই রুমালের এক কোণে নাকি লাল সুতায় ইংরেজি আদ্যক্ষর এস লেখা আছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আগের দিন সন্ধ্যার কিছু পরে, অর্থাৎ সোমবার, সুশীল চক্রবর্তী এসেছিলেন পার্ক স্ট্রিটে সুরজিৎ ঘোষালের গৃহে। সুরজিৎ ঘোষাল সবেমাত্র অফিস থেকে ফিরেছেন তখন। জামা কাপড়ও ছাড়েননি। ভৃত্য সনাতন এসে জানালো বালিগঞ্জ থানার ওসি সুশীলবাবু দেখা করতে এসেছেন। সুশীল চক্রবর্তী? চমকে ওঠেন সুরজিৎ। পাশেই দাঁড়িয়েছিলেন স্ত্রী স্বর্ণলতা। তিনি উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, বালিগঞ্জ থানার ওসি আবার কেন এলো গো? কি করে জানবো, দেখি। সুরজিৎ ঘোষাল উঠে পড়লেন। নিচের পার্লারে সুশীল চক্রবর্তী অপেক্ষা করছিলেন। সুরজিৎ ঘোষাল নিচে এসে পার্লারে প্রবেশ করলেন। মিস্টার ঘোষাল, এ সময় আপনাকে বিরক্ত করার জন্য আমি সত্যিই দুঃখিত। কি ব্যাপার মিস্টার চক্রবর্তী? এই রুমালটা দেখুন তো, বলে কাগজে মোড়া একটা রুমাল পকেট থেকে বের করে সুরজিৎ ঘোষালের সামনে ধরলেন সুশীল চক্রবর্তী। রুমাল? কেমন যেন অসহায়ভাবে কাগজের মোড়কটার দিকে তাকালেন সুরজিৎ ঘোষাল। এই রুমালটার সাহায্যেই সেদিন মালঞ্চ মল্লিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। দেখুন তো এই রুমালটা চিনতে পারেন কিনা। সুরজিৎ ঘোষালের সমস্ত দেহটা কেমন যেন অবশ হয়ে গেল। মুখে একটুও কথা নেই। কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি রুমালটার দিকে। রুমালটার এক কোণে লাল সুতো দিয়েই ইংরেজি এস লেখা। চিনতে পারছেন কার রুমাল এটা? রুমালটা মনে হচ্ছে আমারই। এই রুমালটা সম্পর্কে আপনার কিছু বলবার আছে?
সুরজিৎ ঘোষাল একেবারে যেন বোবা পাথর। আচ্ছা, সে রাত্রে আপনি হিন্দুস্থান রোডের বাড়িতে ঠিক কতক্ষণ ছিলেন? আধ ঘন্টা মতো হবে। তারপর সেখান থেকে বের হয়ে আপনি কোথায় যান? কেন, আমি তো সোজা এখানেই, মানে বাড়িতেই চলে আসি। না, আপনি তা আসেননি। রাত 11:30টার সময় আপনাকে বালিগঞ্জের হরাইজন ক্লাবে ড্রিঙ্ক করতে দেখা গিয়েছে। কে বললে? আমরা সংবাদ পেয়েছি। আপনি যেখানে যেখানে যেতেন সব জায়গাতেই আমরা খোঁজ নিয়েছি। আপনি হরাইজন ক্লাবে প্রায়ই যেতেন, আপনি সেখানকার মেম্বার। সে রাতে আপনি 11:45 নাগাদ সেই ক্লাবে যান। সুতরাং রাত 8টা নাগাদ যদি আপনি হিন্দুস্তান রোডের বাড়ি থেকে বের হয়ে এসে থাকেন, তাহলে ওই সময়টা মানে রাত 8টা থেকে 11:45 পর্যন্ত কোথায় ছিলেন? আই ওয়াজ ফিলিং ভেরি মাচ ডিস্টার্বড। মনটার মধ্যে একটা অস্থিরতা, তাই আমি গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। আপনার ড্রাইভার সঙ্গে ছিল? না, হিন্দুস্তান রোডের বাড়িতে বরাবর আমি নিজেই ড্রাইভ করে যেতাম। কিন্তু মিস্টার চক্রবর্তী, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। নিহত মালঞ্চ মল্লিকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই রুমালটা পাওয়া গিয়েছে, আর আপনি স্বীকার করছেন এই রুমালটা আপনারই। আপনি সে রাত্রে সেখানে গিয়েছিলেন, মানে দুর্ঘটনার রাত্রে। তাছাড়া একমাত্র আপনার কাছে এই মালঞ্চর ঘরের দরজার এবং ওই বাড়ির সদর দরজার ডুপ্লিকেট চাবি থাকতো। সুতরাং বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তাহলে আপনার কি ধারণা আমি সে রাত্রে মালঞ্চকে হত্যা করেছি? সেটা এখনো প্রমাণ না হলেও ওই হত্যার ব্যাপারে একজন সাসপেক্ট হিসাবে আপাতত আপনাকে আমি অ্যারেস্ট করতে এসেছি। আমার সঙ্গে আপনাকে থানায় যেতে হবে। বেশ, চলুন। লম্বা দীর্ঘশ্বাস মোচন করে সুরজিৎ বললেন। 10 মিনিট পর সুশীল চক্রবর্তী তার জিপে সুরজিৎ ঘোষালকে তুলে নিয়ে লালবাজারের দিকে চলে গেলেন। সুরজিৎ ঘোষালকে থানা অফিসার গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, এই সংবাদ সনাতনী ওপরে এসে কাঁদতে কাঁদতে স্বর্ণলতাকে জানালো। স্বর্ণলতা সংবাদটা শুনে যেন পাথর হয়ে গেলেন। সুরজিতের বড় ছেলে যুধাজিৎ আরও আধ ঘন্টা পরে এলো ইউনিভার্সিটি থেকে। সনাতন তাকেও প্রথমে সংবাদটা দিয়েছিল কাঁদতে কাঁদতে। যুধাজিৎ সংবাদটা শুনে একেবারে স্তম্ভিত। সে তাড়াতাড়ি মার ঘরে গিয়ে ঢুকল। এসব কি শুনছি মা? শাস্ত্র নয়নে স্বর্ণলতা নিঃশব্দে ছেলের মুখের দিকে তাকালেন। বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে? মা গো, কথা বলছো না কেন? স্বর্ণলতা চোখে আঁচল চাপা দিয়ে কেবল ফুলে ফুলে কাঁদতে লাগলেন। কেলেঙ্কারি কিছুই আর বাকি থাকবে না। কাল সকালেই সংবাদপত্রে নাম ধাম দিয়ে সব কথা হয়তো চেপে দেবে। তারপর তিনি মুখ দেখাবেন কি করে? কেঁদো না মা, আই ডোন্ট বিলিভ। আমি বিশ্বাস করি না বাবা ওই কাজ করতে পারেন। আমি এক্ষুনি আমাদের সলিসিটার মিস্টার বোসের কাছে যাচ্ছি। বলে যুধাজিৎ আর দাঁড়ালো না, বের হয়ে গেল গাড়ি নিয়ে। সলিসিটার মিস্টার নির্মল বসু সবকিছু শুনে বললেন, সর্বাগ্রে সুরজিতের জামিনের ব্যবস্থা করতে হবে। তবে হত্যার সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এত জামিন দিতে চাইবে না। 302 ধারার কেস। তবু চলুন একবার অ্যাডভোকেট মিস্টার ভাদুরীর কাছে যাওয়া যাক। সোমনাথ ভাদুরী ক্রিমিনাল সাইডের আজকের সবচাইতে নাম করা অ্যাডভোকেট। তিনি ব্যাপারটার আদ্যপান্ত নীরবে শুনলেন যুধাজিতের কাছ থেকে। কেবল তার হাতের মোটা লাল নীল পেন্সিলটা 2 আঙুলের মধ্যে ঘুরতে লাগলো। সব শুনে তিনি বললেন, ব্যাপারটা বেশ জটিল বলেই মনে হচ্ছে নির্মলবাবু। কালই আদালতে মিস্টার ঘোষালকে যখন হাজির করা হবে, তখন আমরা জামিনের জন্য আর্জি ফাইল করব। তারপর দেখা যাক কি হয়। একটু থেমে সোমনাথ ভাদুরী আবার বললেন, যুধাজিৎ বাবু, আইনের দিক থেকে অতঃপর যা কিছু করবার আমরা করতে হবে আমাদের। এবং আইন আদালতের ব্যাপার তো বুঝতেই পারছেন কতটা মন্দাক্রান্ত গতিতে চলে। ইতিমধ্যে আমার পরামর্শ যদি চান তো একটা কথা বলি। বলুন, যুধাজিৎ বলল। এদিকে যা হবার হোক, আপনারা ইতিমধ্যে একজনের সাহায্য নিলে বোধহয় ভালো করতেন। কার সাহায্য? কীর্তি রায়ের নাম শুনেছেন? সঙ্গে সঙ্গে নির্মল বসু বললেন, নিশ্চয়ই শুনেছি বই কি। চলুন না তার কাছে একবার যাওয়া যাক।
বিচার বিশ্লেষণের অদ্ভুত ক্ষমতা মশাই ভদ্রলোকের। দুটো কেসের ব্যাপারে ওর সঙ্গে আমি কাজ করে ওর তীক্ষ্ণ অনুসন্ধানী মনের পরিচয় পেয়ে চমৎকৃত হয়েছি। তবে ভাবছি তিনি রাজি হবেন কিনা। কেন রাজি হবেন না কেন? যা ফিস লাগে, হোয়াট এভার অ্যামাউন্ট হি ওয়ান্টস। যুধাজিৎ বলল, আই এম রেডি টু পে। সোমনাথ ভাদুরী হাসলেন। টাকার অঙ্ক দিয়ে তাকে রাজি করাতে পারবেন না যুধাজিৎ বাবু। টাকা তিনি অবশ্যই নেন, তবে আসলে গোয়েন্দাগিরি করা ওর একটা নেশা। এককালে রহস্য উদ্ঘাটনের ব্যাপারে নেশা ছিল ভদ্রলোকের, কিন্তু ইদানিং আর তেমন যেন কোনো উৎসাহ দেখি না। রহস্যের ব্যাপারে যেন মাথায় ঘামাতে চান না। তাছাড়া ভদ্রলোক প্রচণ্ড খেয়ালি। আপনি যদি একবার অনুরোধ করেন মিস্টার ভাদুরী, যুধাজিৎ বলল। সোমনাথ ভাদুরী প্রত্যুত্তরে যুধাজিতের দিকে তাকিয়ে বললেন, আমি যখন তার নাম করেছি তখন আমি অবশ্যই বলবো। তাহলে আর দেরি করে লাভ কি? চলুন না এখনই একবার তার কাছে যাই। এখন না, কাল বিকালের দিকে আসুন, যাওয়া যাবে। সকালটা আমায় জামিনের ব্যাপারে ব্যস্ত থাকতে হবে। নির্মল বসু বললেন, মিস্টার ভাদুরী, আমিও কি আসবো? আসতে পারেন, তবে না এলেও চলে। আমি যুধাজিৎ বাবুকে নিয়ে যাব। তাহলে সেই কথাই রইল, আমি না এলে যুধাজিৎ বাবুই আসবেন। আজ উঠি। পরদিন আদালতে পুলিশ সুরজিৎ ঘোষালকে হাজির করল, কিন্তু সংবাদপত্রের রিপোর্টাররা কি করে জানি সংবাদটা ঠিক পেয়ে গিয়েছিল। ওই দিনকার সংবাদপত্রে সুরজিৎ ঘোষালের গ্রেপ্তারের কাহিনী ছাপা হয়ে গিয়েছে দেখা গেল। সারা কলকাতা শহরে যেন একটা সাড়া পড়ে যায়। এত বড় একজন মানি লোক, জনসাধারণের কৌতূহল যেন সীমা ছাড়িয়ে যায়। আদালতে কিন্তু জামিন পাওয়া গেল না। সরকার পক্ষের কৌশলী মিস্টার চট্টরাজ তীব্র ভাষায় জামিন দেওয়ার ব্যাপারে বিরোধিতা করলেন। সোমনাথ ভাদুরী যদিও বললেন তার ক্লায়েন্ট সমাজের একজন গণ্যমান্য ও প্রতিষ্ঠিত লোক, তাকে জামিনে খালাস দেওয়া উচিত। কিন্তু তার উত্তরে চট্টরাজ বললেন, জামিন দিলে তদন্তের অসুবিধা হবে, চার্জ গঠন করা যাবে না। জজ সাহেব উভয় পক্ষের সওয়াল শুনে সুরজিৎকে আরও 10 দিন হাজতে থাকবার নির্দেশ দিলেন। আরও 10 দিন পরে ধার্য হলো শুনানির দিন, পুলিশের তদন্তে সাহায্য করবার জন্য। বলাই বাহুল্য, পরের দিনই সংবাদপত্রে সমস্ত ব্যাপারটা বড় বড় অক্ষরে ছাপা হয়ে গেল। সুরজিৎ ঘোষালকে জামিন দেননি জজ, আরও তদন্ত সাপেক্ষে জেল হাজতে থাকবার হুকুম দেওয়া হয়েছে। দুশ্চিন্তার একটা কালো ছায়া গ্রাস করল সুরজিৎ ঘোষালের গৃহকে। কিরিটি কিন্তু প্রথমটা রাজি হয়নি। রাত 8টা নাগাদ সোমনাথ ভাদুরী তার গড়িয়াহাটার বাড়িতে একাই এসেছিলেন কিরিটির সঙ্গে দেখা করতে। কিরিটি বলেছিল, না ভাদুরী মশাই, ওসব ঘাটাঘাটি করতে এ বয়সে আর ভালো লাগে না। আপনারা বরং সুব্রতর কাছে যান, আমার মনে হয় সেই কেসটা ঠিক ট্যাকেল করতে পারবে। তা জানি, মৃদু হেসে সোমনাথ বললেন, তবু কিরিটিবাবু আপনি হলে। আমিও বিশ্বাস করি অ্যাডভোকেট সোমনাথ ভাদুরী যখন এ মামলা হাতে নিয়েছেন তখন কোনো অবিচার হবে না, দোষী ঠিকই চিহ্নিত হবে। হাসতে হাসতে সোমনাথ ভাদুরী বললেন, কিন্তু আপনি ছাড়া মামলার সমস্ত সূত্র গুছিয়ে আমার হাতে তুলে দেবে কে? কারণ ব্যাপারটা সত্যি আমার কাছে জটিল মনে হচ্ছে রায়মশাই। তাছাড়া সুরজিৎ ঘোষাল সমাজের একজন গণ্যমান্য ও প্রতিষ্ঠিত ব্যক্তি। অবশ্যই রক্ষিতার ব্যাপারটা তার জীবনে একটা কলঙ্ক, কিন্তু আজকের দিনে হাতে যাদের প্রয়োজনের বেশি পয়সা আছে, প্রায়ই তাদের মধ্যে ওই ধরনের ভাইসেস দেখা দেয়। কিরিটি এবারে হেসে উঠল। হাসছেন রায়মশাই? আমার ওইসব সো কল্ড হাই সোসাইটির কিছু কিছু ভদ্রলোক ও ভদ্রমহিলার কিছু কিছু ব্যাপার স্যাপার জানবার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন হয়েছে। এমন ডিমোরালাইজড হয়ে গেছে সব। আস্তে বাদল মশাই, আস্তে। কিরিটি পূর্ববৎ হাসতে হাসতেই বলল, আপনি যাদের কথা বলছেন তারা ওইসব ব্যাপারকে কোনো ব্যাধি, পাপ বা অন্যায় কিছু বলে বলে মনে করেন না। তাছাড়া ওটা এ যুগের একটা কালচারের সামিল। কালচারই বটে, সে যাক। আপনাকে কিন্তু সুরজিৎ ঘোষালের কেসটা হাতে নিতে হবে। আপনার কাছ থেকে রেহাই পাবো না বুঝতে পারছি। বলুন সব ব্যাপারটা আপনি যতদূর জানেন। সোমনাথ ভাদুরী বলে গেলেন সব কথা। কিরিটি নিঃশব্দে শুনে গেল, কোনো মন্তব্য করল না। সোমনাথ ভাদুরীর কথা শেষ হলে পাইপে টোবাকো ঠাসতে ঠাসতে কিরিটি বলল,
তাহলে এখানেও সেই এক নারী ও 3টি পুরুষের সংযোজন, ট্রায়াঙ্গুলার ব্যাপার। মালঞ্চ দেবীর স্বামী সুশান্ত মল্লিক আর দুজন, সুরজিৎ ঘোষাল ও দীপ্তেন ভৌমিক। 3জনেই চাইতো এক নারীকে। সুশান্ত মল্লিক মানে ওই মালঞ্চর স্বামীটা তো একটা ফুল, নচেত স্ত্রীকে একজনের রক্ষিতা হিসেবে অ্যালাউ করে সেই রক্ষিতার আশ্রয় থাকতে পারে? তার পয়সার নেশা করতে পারে, কে জানে, হয়তো সে সত্যি সত্যিই মালঞ্চকে ভালোবাসতো। না না, ও একটা অপদার্থ। তবু তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারেন না ভাদুরী মশাই। এবং বর্তমান মামলায় যে মোটিভ বা উদ্দেশ্য সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা ওর দিক থেকে বেশ স্ট্রং থাকাটা অস্বাভাবিক নয়। প্রত্যেক হত্যার ব্যাপারেই আপনি তো জানেন আমাদের সর্বাগ্রে 3টি কথা চিন্তা করতে হয়। প্রথমত হত্যার উদ্দেশ্য, দ্বিতীয়ত এক বা একাধিক ব্যক্তি সেই হত্যার আশেপাশে থাকলে হত্যা করার ব্যাপারে কার কতটুকু পসিবিলিটি বা সম্ভাবনা থাকতে পারে, তৃতীয়ত প্রবাবিলিটি, ওদের মধ্যে কার পক্ষে হত্যা করার সবচাইতে বেশি সুযোগ ছিল। তাহলে তো রায়মশাই ওদের 3জনেরই। সেই জন্যই তো বলছিলাম ভাদুরী মশাই, যে বাড়িতে হত্যা সংঘটিত হয়েছে ওদের 3জনের মধ্যে একজন সেখানে থাকতো ও অন্য 2জনের সেখানে সর্বদা যাতায়াত ছিল। কাজেই ওদের 3জনেরই মালঞ্চকে হত্যা করার যথেষ্ট সুযোগ ছিল বলে ওদের যে কোনো একজনের পক্ষে হত্যা করা সম্ভবও ছিল। আর এই মামলায় আপনার সর্বাপেক্ষা বড় সূত্র একটিই হবে। তাই সর্বাগ্রে আপনাকে ওই 3টি মহাপুরুষের সমস্ত সংবাদ ইন ডিটেলসে সংগ্রহ করতে হবে। আর কিছু? একটা কথা ভুলে যাবেন না ভাদুরী মশাই, দুর্ঘটনার দিন সন্ধ্যা থেকে 8:30টার মধ্যে প্রথমে দীপ্তেন ভৌমিক ও তারপরে সুরজিৎ ঘোষাল মালঞ্চর কাছে গিয়েছিল। শুধু তাই নয়, আপাতত যা আমরা জেনেছি, সুশান্ত মল্লিক সে রাত্রে ওই বাড়িতে যে উপস্থিত ছিল না, সেটা তার সম্পূর্ণ একটা মিথ্যে বয়ান যেমন হতে পারে, তেমনি সেটা তার পক্ষে একটা অ্যালিবাইও হতে পারে। কিরিটি বলতে লাগলো, সুতরাং সন্দেহের তালিকা বা সম্ভাব্য হত্যাকারীর তালিকা থেকে ওই 3 মহাত্মার একজনকেও আপনি বাদ দিতে পারছেন না আপাতত। অল স্পটেড, ওদের প্রত্যেকেরই মালঞ্চকে হত্যা করার ইচ্ছা হওয়াটা খুবই স্বাভাবিক, যদিও অবশ্যই তার কারণটা একজন থেকে অন্যের পৃথক হতে পারে। তাহলে একটা কথা আমাদের সর্বদা মনে রাখতে হবে যে যা কিছু ঘটেছে তা ওই একটি নারীকেই কেন্দ্র করে। কি জানেন ভাদুরী মশাই, তাস খেলতে বসে রঙের টেক্কা কে হাতছাড়া করতে চায় বলুন? না ভাদুরী মশাই, আমার তো মনে হচ্ছে আপনি যতটা ভাবছেন ব্যাপারটা হয়তো ততটা জটিল, মানে কমপ্লিকেটেড নয় বলছেন? হ্যাঁ, কারণ এ মামলার মোটিভটা যেদিক থেকেই বিচার করুন না কেন, 3জনের যে কোনো একজনের অ্যাঙ্গেল থেকেই দেখবেন শেষটায় হয়তো এটাই প্রমাণিত হবে পাল্লার কাঁটাটা একদিকেই ছুটছে, টুয়ার্ডস দ্যাট ওম্যান। আসলে কি জানেন ভাদুরী মশাই, সুরজিৎ ঘোষালের মতো একজন মানি গুণী সমাজে প্রতিষ্ঠাবান পয়সাওয়ালা ব্যক্তি যদি এই হত্যার সঙ্গে দুর্ভাগ্যক্রমে জড়িত হয়ে না পড়তেন এবং তার সঙ্গে একটা কলঙ্কের ব্যাপার না থাকতো, তাহলে ব্যাপারটা নিয়ে যেমন এত হইচই হতো না, তেমনি সরকারও এত তেল পোড়াতো না। কি বলছেন আপনি রায়মশাই? আমি মিথ্যে বলিনি ভাদুরী মশাই, একটু ভেবে দেখলেই আপনিও বুঝতে পারবেন সমাজে কি আর কারো রক্ষিতা নেই, নাকি কারো রক্ষিতাকে হত্যা করা হয়নি ইতিপূর্বে। ব্যাপারটা সুরজিৎ ঘোষালের মতো এক ব্যক্তিকে কেন্দ্র করে বলেই মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে না জানি কত রহস্যই আছে। অবশ্যই এও আমি বলবো, হত্যাই, ইটস আ ক্রাইম অ্যান্ড ক্রাইম মাস্ট বি পানিশড। রায়মশাই, যতটুকু শুনলেন তাতে করে সুরজিৎ ঘোষালকে আপনার দোষী না নির্দোষ কি মনে হয়, তাই না? আপনার প্রশ্ন ভাদুরী মশাই, সেটা তো এই মুহূর্তে কারো পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমরা আপাতত যে মোটিভ ভাবছি হত্যার হয়তো সে মোটিভ আদৌ ছিল না। আর সেটার যদি কোনো হদিশ পাই তাহলে হয়তো দেখব 3জনের মধ্যে 2জন সহজেই এলিমিনেটেড হয়ে গিয়েছে। আর সেরকম হলে হয়তো হত্যার ব্যাপারটাই একটা সম্পূর্ণ অন্য রূপ নেবে। কাজেই সবটাই এখন তদন্ত সাপেক্ষ। তা ঠিক,
তবে আপনাকে ওই কথাটা জিজ্ঞাসা করার বিশেষ উদ্দেশ্য ছিল। আপনি ব্ল্যাক শিপকে ব্যাক করছেন কিনা, তাই না ভাদুরী মশাই? তাই, কিরিটি বললে। সে আরো পরের কথা। আপনি ডিফেন্স কৌশলী, এগিয়ে যেতে হবে। আপনি আবার দিন কতক বাদে আমার সঙ্গে দেখা করবেন। অবশ্যই তেমন কিছু জানতে পারলে আমিও আপনার কাছে যেতে পারি। তাহলে আজ আমি উঠি, আসুন, আর যুধাজিৎ বাবুকে আমার সঙ্গে দেখা করতে বলবেন। ঠিক আছে। কিছুদিন যাবৎ কিরিটির মধ্যে যে নিষ্ক্রিয়তা চলছিল, সোমনাথ ভাদুরী চলে যাবার পর মালঞ্চের হত্যার ব্যাপারটা চিন্তা করতে করতে সেটা যেন তার অজ্ঞাতেই আপনা থেকেই সক্রিয়তার দিকে মন নেয়। এবং প্রথমেই যেটা তার মনে হয়, আঞ্চলিক থানার ওসি সুশীল চক্রবর্তীর সাহায্যই তার সর্বাগ্রে প্রয়োজন। সুশীল চক্রবর্তী কিরিটির একেবারে অপরিচিত নয়। তাছাড়া কিরিটি জানে তার মাথার মধ্যে কিছু বস্তু আছে। তার মস্তিষ্কের গ্রে সেলগুলো সাধারণের চাইতে একটু বেশি সক্রিয়। তার প্রমাণও কিছুদিন আগে একটা হত্যার মামলার ব্যাপারে পেয়েছিল কিরিটি। কিরিটি আর দেরি করে না, জঙ্গলিকে ডেকে হীরা সিংকে গাড়ি বের করতে বলে দিল। গায়ে জামা চড়াচ্ছে কিরিটি। কৃষ্ণা এসে ঘরে ঢুকলো। বেরোচ্ছে নাকি কোথাও? রাত্রি তখন প্রায় 10টা। কিরিটি বললে, হ্যাঁ, একবার থানায় যাচ্ছি, সুশীল চক্রবর্তীর সঙ্গে দেখা করতে হবে। মালঞ্চের হত্যা মামলাটা তুমি অ্যাকসেপ্ট করলে? কি করি, ভাদুরী মশাইকে না করতে পারলাম না। তা কাল সকালে গেলেই তো হয়। তা হয়, তবে এখন হয়তো তাকে একটু ফ্রি পাবো। আসলে কিন্তু কৃষ্ণা খুশি হয়েছে। ইদানিং তার স্বামীর ওই ধরনের নিষ্ক্রিয়তা কৃষ্ণার আদৌ যেন ভালো লাগছিল না। মানুষটার হাতে যখনই কোনো কাজ থাকে না, তখনই তার মুখে এক বুলি। কিরিটি রায় বুড়ো হয়ে গিয়েছে। কৃষ্ণা প্রতিবাদ জানায়, চুল পাকলেই মানুষ কিন্তু বুড়িয়ে যায় না। কিরিটি হাসতে হাসতে বলে, বয়স হলে বুড়িয়েই যায়। কত বয়স হয়েছে তোমার? হিসেব করে দেখো সজনী, 64, 64। তাহলে আমিও তো বুড়ি হয়ে গিয়েছি, আমারও তো বয়স। কিরিটি বলে উঠেছে, না, তোমার বয়স আমার চোখে বাড়েনি। আমার চোখেও তুমি বুড়ো হয়ে যাওনি, বুঝেছ? কৃষ্ণা বললে, বেশি রাত করো না কিন্তু। না, তাড়াতাড়ি ফিরব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।